আজকে হচ্ছে আমাদের 17 নম্বর ক্লাস। ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি আজকে ক্লাসটা। বেশি লেন্থি বা এর কিছু করবো না। আর হচ্ছে যে আমি আসলে যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে কোর জাভার আসলে মেইনটা শেখার উদ্দেশ্যটা কি। কোর জাভার শেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনি প্রত্যেকটা জিনিস যেগুলা মানে কিভাবে কাজ করে না করে এই জিনিসগুলো একটু ভালো মতন জানা দরকার, কোর জাভার গুলো। আর এগুলো নিয়ে যখন আপনি প্র্যাকটিস করবেন, কারণ হচ্ছে যে আমি ক্লাসে যদি আমি নিজে প্র্যাকটিস করি তাহলে আপনার কোনো লাভ হবে না। হ্যাঁ, যেসব জিনিসগুলো বুঝতে সমস্যা হবে সেগুলো আমি কোড করে দেখাবো। আর হচ্ছে যে জাভাতি পয়েন্টে যা যা আছে এগুলো আসলে আহ, প্রত্যেকটা জিনিস খুব ইজি করে লেখা আছে। তো ওই জিনিসগুলো হচ্ছে যে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে, সেই জন্য আমি ওখান থেকে দেখাচ্ছি। যদি আমি অন্য কোনো রেফারেন্স থেকে দেখাতাম, যদি আমি প্রোগ্রামের ভাষায় যদি আপনাদের সাথে কথা বলতাম, তাহলে সেটা সমস্যা হতো যে আপনাদের বুঝতে একটু সমস্যা হতো যে আসলে এইটা মানে কি, ইনস্ট্যান্স মানে কি, অবজেক্ট কি জিনিস। ঠিক আছে, তো সেই জন্য চেষ্টা করছি যত সহজভাবে দেখানো যায়। ঠিক আছে, আর কোডিংটা কখন করবেন আমি যে জিনিসটা মানে দেখাই দিব সেটা হচ্ছে যে বাসায় প্র্যাকটিস করতে হবে। নিজে প্র্যাকটিস না করলে আসলে ওই জিনিসগুলো কখনোই ইয়ে হবে না, মানে কাজে আসবে না। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে জাভাদি পয়েন্টে যে ইনফরমেশন গুলো আছে এগুলা খুবই সামারি আকারে দেওয়া আছে। এগুলা যে খুব অ্যাডভান্স লেভেলের যে সবকিছু দেওয়া আছে তা না। এখানে হচ্ছে যে প্রত্যেকটা ইনফরমেশন, যেমন হচ্ছে যে আপনার লাস্ট ক্লাসে আমরা কোনটা যেন প্র্যাগম্যাচ রেগুলার এক্সপ্রেশন নিয়ে মেবি ইয়া করছিলাম। রেগুলার এক্সপ্রেশন, অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেসটা দেখাই আর রেগুলার এক্সপ্রেশনটা দেখাবো। তো হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস হচ্ছে যে জাস্ট হচ্ছে মানে যে কোনো জিনিস শেখার আগে প্রথমে যেটা করতে হবে, রিডিং পড়ে যাবেন। সেটা যে কোনো কিছু শিখেন না কেন, রিডিং পড়ে পড়ে জাস্ট বুঝে যাবেন পুরো জিনিসটা। সেটা আপনার বই হোক বা যাই হোক, জাস্ট রিডিং পড়ে বুঝে যাবেন যে জিনিসগুলো কিভাবে কাজ করে। তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনি করতে থাকবেন, এটা যখন করতে থাকবেন তখন শিখতে থাকবেন। ঠিক আছে, তো জিনিসগুলো যদি না বুঝে মনে করেন করতে থাকেন, তখন দেখা যাচ্ছে যে আপনি করার সময় দেখবেন যে অনেকগুলো ঝামেলা ফেস করবেন যে আসলে এটা কিভাবে হচ্ছে, মানে এটা আমি বুঝতে পারছি না, এটা চলে আসতেছে। আসলে কোড করে সবকিছু হয় না, প্রথমে হচ্ছে জিনিসগুলো থিওরিগুলো বুঝে নিয়ে সেটা অনুযায়ী স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। ঠিক আছে, তো আমি লাস্ট ক্লাসে মেবি অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে বলেছিলাম। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আমি আরেকবার খুবই সংক্ষেপে বলি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে এটা যে ইন্টারনাল ডিটেলস গুলো হাইড করে রাখে, আর হচ্ছে যে ইন্টারনাল শুধুমাত্র ফাংশনালিটিটা শো করে ইউজারের কাছে। মানে এটা হচ্ছে যে নর্মাল হচ্ছে যে এইখানে যেটা যেভাবে দেওয়া আছে। ঠিক আছে, এটা নর্মাল হচ্ছে যে সংজ্ঞা। কিন্তু আসলে যদি রিয়েল লাইফে আমরা চিন্তা করি অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কি, অ্যাবস্ট্রাক্ট জিনিসটা হচ্ছে এরকম যে আপনি মানে অ্যাবস্ট্রাক্ট যখন আপনি ইউজ করবেন বা ইন্টারফেস, ইন্টারফেস যখন আপনি ইউজ করেন, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে পুরো ডিটেলসটা আপনার হাইড থাকে। হাইড থাকে মানে হচ্ছে যে আমরা যখন মেথডের বডি ডিক্লেয়ার না করি তখন কি হয় সেই জিনিসটাকে অ্যাবস্ট্রাক্ট বলি। যেমন হচ্ছে এই যে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ভয়েড এবং হচ্ছে যে প্রিন্ট স্ট্রিম, এটা হচ্ছে মেথড। এই মেথডে কিন্তু কোনো বডি নাই। হ্যাঁ, আমি সেমিকোলন দিয়ে শেষ করে দিয়েছি। তো এটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্টের একটা এক্সাম্পল। তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যে দুই ধরনের, একটা হচ্ছে যে 0 to 100% আর একটা হচ্ছে 100%। তো 0 to 100% কোনটাকে বলে? 0 to 100% সেটা যেই ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে একটা ক্লাস, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আর একটা হচ্ছে ইন্টারফেস, মানে টু ওয়েজ উই ক্যান অ্যাচিভ অ্যাবস্ট্রাকশন। দুইটা ওয়েতে আমরা অ্যাবস্ট্রাকশনটা অ্যাচিভ করতে পারি। একটা হচ্ছে যে কি, একটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, মানে ক্লাসের সাথে আমি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা যদি ইউজ করি তাহলে সেটা অ্যাকচুয়ালি একটা ক্লাস, এবং সেটাকে বলছে 0 to 100% অ্যাবস্ট্রাকশন। আর আরেকটা হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসটাকে বলা হয় ডাইরেক্টলি 100% অ্যাবস্ট্রাকশন। মানে সেখানে কোনো মেথডের আপনার বডি থাকবে না। ঠিক আছে, সেখানে কোনো মেথডের বডি থাকবে না, মানে সেখানে হচ্ছে যে আনইমপ্লিমেন্টেড অবস্থায় থাকবে। ধরেন আপনি একটা ফোন তৈরি করবেন। ঠিক আছে, ফোন তৈরি করতে চাচ্ছেন, ফোনে আপনি এই ফিচারগুলো আপনি চাচ্ছেন। ঠিক আছে, এই যে আপনি একটা মনের মধ্যে একটা মানে ইচ্ছা প্রকাশ করলেন যে আমি এই জিনিসগুলা আমি করতে চাই, এই জিনিসটাতে ধারণা করে রাখলেন, কিন্তু পরবর্তীতে যখন আপনি করবেন তখন সেই এই মানে পোর্শন গুলো আপনি ইমপ্লিমেন্ট করবেন। ধরেন আপনার ফোনে আপনি কল করতে পারেন, মেসেজিং করতে পারেন, ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন। ঠিক আছে, তো এই যে আপনি এই জিনিসগুলো যে চিন্তা করলেন এগুলা যখন আপনি ইউজ করতে যাবেন তখন কি করতে হবে, এগুলাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, এই ধরনের কাজ করার যে ক্ষমতা সক্ষমতা যার যার যেসব ফাংশনের মধ্যে আছে বা যার মধ্যে আছে সেগুলোকে আপনার কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তো তখনই সেটাকে বলছো যে ইন্টারফেস হচ্ছে 100% অ্যাবস্ট্রাকশন। আর 100% অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যে আপনার সেগুলো আনইমপ্লিমেন্টেড অবস্থায় আছে, ইমপ্লিমেন্ট করা হয় নাই, যখন আপনি ইউজ করবেন তখন সেটাকে অবশ্যই তার মেথডের বডি দিয়ে আপনাকে মানে ইউজ করতে হবে। ঠিক আছে, আর এই 100% মানেটা হচ্ছে যে কোনো ইন্টারফেসের মধ্যে কখনো কোনো মেথডের বডি থাকে না। ঠিক আছে, আর যখন কোনো কিছুর নাম আছে কিন্তু তার ভিতরে কাজের কোনো মানে কি কাজ করবে সেটা বলা নাই,
ভিতরে জাস্ট নামটা দেওয়া আছে যে আমি এই জিনিসটা করব, কিন্তু সেই জিনিসটা কিভাবে করবে সেটা বলা নাই, সেটাই হচ্ছে যে 100%, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আর যে ইন্টারফেস মানে হচ্ছে যে, আমি আবার বলি, একটু তালগোল মেবি মেবি হয়ে যাচ্ছে, আবার আবার বলি, 0 to 100% মানে এই হচ্ছে যে একটা একটা ক্লাস দেখাই আমি। এই হচ্ছে একটা ক্লাস, যেই ক্লাসের এই যে হোন্ডা ফোর নামে একটা ক্লাস যেটা এক্সটেন্ড করেছে বাই ক্লাসকে, এর মধ্যে হচ্ছে যে একটা মেথড আছে যেটা হচ্ছে যে কি অ্যাবস্ট্রাক্ট মেথড। আর কোনো ক্লাসের মধ্যে যদি মেথডটা অ্যাবস্ট্রাক্ট হয়, তার ক্লাসের নাম, ক্লাসের নামের আগে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মানে সরি ক্লাস কিওয়ার্ডের সামনে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এই যে এর মধ্যে যে একটা মেথড আমি যে লিখলাম কিন্তু তার কোনো বডি নাই, তার মানে হচ্ছে যে এইটা কিন্তু 100% অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, যদি এরকম থাকে যে একটা মেথডের মধ্যে একটা বডি নাই, আরেকটার মধ্যে তার বডি আছে, তখন সেটাকে বলা হচ্ছে যে 0 to 100% অ্যাবস্ট্রাকশন। মানে আপনাকে কোন এক্সাম্পলটা দিব এটা বোঝানোর জন্য, এই যে দেখেন, এই এক্সাম্পলটা দেখেন, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস, যেটা হচ্ছে যে বাইক নামে একটা ক্লাস, এবং এই ক্লাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। কারণটা কি, এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা আমি কেন ইউজ করছি, কারণটা হচ্ছে যে আমি এই ক্লাসটাকে আমি মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসেবে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি, কারণ হচ্ছে যে এই মেথডটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট মেথড, কারণ এর কোনো বডি নাই। এর মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে এবং এর মধ্যে কি আছে, আরেকটা মেথড আছে। তো কনস্ট্রাক্টর এবং মেথড এই দুইটা কিন্তু তার বডি আছে, তো এটা কিন্তু অ্যাবস্ট্রাকশন না। হ্যাঁ, আর এইটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে তার কোনো, তার কাজের কথা বলা আছে, সে এই কাজটা করবে, কিন্তু কাজটা কিভাবে করবে তার কোনো ডিক্লারেশন নাই, মানে এইভাবে কোনো কিছু ভিতরে কোনো কিছু বলা নাই করা। তো এই এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। আর এই অ্যাবস্ট্রাকশনটা প্রকাশ করার জন্য আমি এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করব। আর যখনই কোনো ক্লাসের ভিতরে মেথডের সামনে আমি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করব, তখন তার কোনো বডি থাকবে না, এবং সেই ক্ষেত্রে সেই ক্লাসের নামের আগে, সেই ক্লাসের যে ক্লাস যে কিওয়ার্ড আছে তার নামের সামনে অ্যাবস্ট্রাক্ট এই কথাটা, এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই জন্য বলছে 0 to 100% অ্যাবস্ট্রাকশন। জিরো মানে হচ্ছে যে এইটা, এই এই কনস্ট্রাক্টর এবং এই দেখেন মেথডটা, মেথডে কিন্তু বডি আছে, তার মানে হচ্ছে এটা কোনো অ্যাবস্ট্রাকশন না। এটা আবার হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে, এটা হচ্ছে যে নন অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে, তো এই জন্য বলছে 0 to 100% অ্যাবস্ট্রাক্ট। এটা ক্লিয়ার, 0 to 100% অ্যাবস্ট্রাক্ট? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, এখন হচ্ছে যে যদি কোনো ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হ্যাভিং দ্য কনস্ট্রাক্টর, ডাটা মেম্বার এন্ড মেথড। কনস্ট্রাক্টর কেন ইউজ করা হচ্ছে সেটা আমরা পরে দেখি। মানে এখানে জাস্ট এতটুকুই বুঝে রাখেন যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে হ্যাভিং এ কনস্ট্রাক্টর, ডাটা মেম্বার এন্ড মেথড। হ্যাঁ, কনস্ট্রাক্টর কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে থাকে, কিন্তু হচ্ছে ইন্টারফেসের ক্ষেত্রে কিন্তু এই কনস্ট্রাক্টরটা কিন্তু নেই। কোনো ঠিক আছে, থাকে না। হ্যাঁ হ্যাঁ, আর শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে এই কনস্ট্রাক্টর মানে কনস্ট্রাক্টরটা ইউজ হয়। ঠিক আছে, আর হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট, এই যে এটা তো আমি বুঝলাম 0 to 100% অ্যাবস্ট্রাকশন। যখন আমি কোনো ক্লাসকে এক্সটেন্ড করব, সেই ক্লাসের এই মেথডটাকে আমাকে কি করতে বলবো, এক্সটেন্ড করার পরে আমাকে বলবে যে সেটাকে তুমি ইমপ্লিমেন্ট করো। ইমপ্লিমেন্ট না করলে এইটার সামনে আমাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখতে হতো। যদি আমি এই রান মেথডটাকে আমি যদি এখানে ইমপ্লিমেন্ট না করতাম বা যে না না নিয়ে আসতাম, যেহেতু আমি এই ক্লাসটাকে এক্সটেন্ড করেছি এবং এই ক্লাসটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস, হ্যাঁ, এর মধ্যে একটা মেথড আছে যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। আমি যখন এই ক্লাসটাকে এক্সটেন্ড করলাম, তখন সে বলে দিবে যে তুমি এটাকে ইমপ্লিমেন্ট করো। আর যখনই আমি এটা ইমপ্লিমেন্ট করে ফেলবো, তখন সেটা ইমপ্লিমেন্ট হয়ে গেল এবং এর মধ্যে বডি চলে আসলো। কিন্তু যদি আমি ইমপ্লিমেন্ট না করি, তাহলে এই ক্লাসের সামনে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা লিখে দিতে হবে। ঠিক আছে, আর হচ্ছে এখানে কি, এখানে এইখানে জাভা টি পয়েন্টে কিছু জিনিস আছে, রুলস গুলা বলে দেওয়া আছে, খুব সুন্দর করে নোট করে নেবেন। ইফ দেয়ার ইজ এন অ্যাবস্ট্রাক্ট মেথড ইন দ্য ক্লাস, দ্যাট ক্লাস মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট। যে কথাটা আমি বললাম যে ক্লাসের মধ্যে যদি কোনো মেথড অ্যাবস্ট্রাক্ট থাকে, সেই ক্লাসটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং দ্যাট ক্লাস মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট। ওকে, এই কথাটা আমি একটু আগে বললাম। যেমন হচ্ছে যে এইখানে একটা ক্লাস, সে একটা এক্সাম্পল হিসেবে জাস্ট একটা ক্লাস সে ডিক্লেয়ার করেছে এবং ক্লাসের ভিতরে একটা মেথড দিয়েছে যার কোনো বডি নাই, এবং যেহেতু বডি নাই তার মানে সে এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হবে। যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট, এই প্রোগ্রামটাকে রান করলে কম্পাইল টাইম এরর দিবে। কম্পাইল টাইম এরর কেন দিবে, কারণ হচ্ছে যে আমার এই ক্লাসের ক্লাস কিওয়ার্ডের সামনে আমাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করা দরকার ছিল, কিন্তু এখানে করা হয় নাই, সেই জন্য এই এররটা শো করছে। ঠিক আছে, আর এই যে আপনার সিনটেক্সে মানে প্রোগ্রামিং এর যে সিনটেক্সের যে আপনার মানে যেভাবে লেখার কথা, যে আপনি সেভাবে লিখছেন না। হ্যাঁ, এখানে যে যে একটা ফরম্যাট বলে দিয়েছে যে যদি কোনো মেথড যদি অ্যাবস্ট্রাক্ট হয়, সেই মেথডটা যদি অ্যাবস্ট্রাক্ট হয় কোনো ক্লাসের মধ্যে, সেই ক্লাসের সামনে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। এটা হচ্ছে যে একটা ফরম্যাট অ্যাবস্ট্রাক্টের ইউজ করার ক্ষেত্রে। তো
অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে। তা সেটা যদি আমি ফরম্যাটটা ইউজ না করি, তো কম্পাইলেশন মানে প্রোগ্রামটা রান করার আগে ওই ডাটাগুলো চেক করে দেখে যে ওর মধ্যে কি কি সিনট্যাক্স কোনো এরর আছে কিনা, বা আপনি ফরম্যাটিং এ কোনো চেঞ্জ করেছেন কিনা, ফরম্যাট ঠিক আছে কিনা, তখন হচ্ছে যে এই কম্পাইল টাইম এররটা দিচ্ছে। ঠিক আছে, তো এই রুলসটা আবার দেখি, ইফ ইউ এক্সটেন্ডিং অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস, যদি আপনি একটা ক্লাস, যে ক্লাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাকে যদি আপনি এক্সটেন্ড করেন, দ্যাট হ্যাজ অ্যান অ্যাবস্ট্রাক্ট মেথড, হ্যাঁ, you must either provide the implementation of the method or make class abstract। মানেটা হচ্ছে এখানে যেটা বলছে, এইখানে এই যে আমি যদি এই মেথডটাকে, এই যে ভয়েড যে রান, হ্যাঁ, এটা তো আনইমপ্লিমেন্টেড অবস্থা। আনইমপ্লিমেন্ট মানে এ শুধু বলা আছে যে তুমি রান, মানে এই রান মেথডের থ্রুতে সে রান করবে, কিন্তু কিভাবে রান করবে সেটা বলা নাই। সেটা কিন্তু আমি যখন এক্সটেন্ড করেছি তখন হচ্ছে যে এটাকে ইমপ্লিমেন্ট করেছি। ঠিক আছে, ইমপ্লিমেন্ট করে তার মধ্যে আমি একটা কাজ বলে দিয়েছি যে তুমি এই কাজটা করো। আমি এখানে কি বলেছি, এখানে বলেছি যে প্রিন্ট করো। ঠিক আছে, যদি আমি এটা প্রিন্ট না করি তাহলে কি হবে, যদি আমি এটা ইমপ্লিমেন্ট না করি বলতে এই মেথডের পুরো বডিটা আমি যদি এখানে না দেই তখন কি হবে, তখন বলছে যে যদি আমি এটা না দিয়ে ইউজ করতে চাই এখানে, সেই ক্ষেত্রে আমাকে এই ক্লাসের সামনে অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখতে হবে। কারণ হচ্ছে যে হোন্ডা এক্সটেন্ড করেছে কি বাই ক্লাসকে, আর বাই ক্লাসকে সে যখন এক্সটেন্ড করেছে তখন কি করেছে, এই রান এর মধ্যে যা যা আছে সবকিছু সে এক্সেস করতে পারবে। আর যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সে প্রথমে আপনাকে বলবে যে এই তুমি এই রান মেথডটাকে ইমপ্লিমেন্ট করো, আর ইমপ্লিমেন্ট যদি না করো তাহলে কিন্তু তোমাকে এই ক্লাসটার সামনে একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হয়েছে। যেমন হচ্ছে এখানে এটা তো হচ্ছে ইন্টারফেস, আমরা তো জানি যে সেম গোত্রীয় হইলে আমরা এক্সটেন্ড ইউজ করব যদি ডিফারেন্ট গোত্রীয় হয়। যেমন এটা হচ্ছে এটা ক্লাস, আর এটা হচ্ছে যে কি ইন্টারফেস। এটা হচ্ছে ইন্টারফেস, হ্যাঁ হ্যাঁ, স্যার যখন ইন্টারফেস। যেহেতু দুইটা ডিফারেন্ট টাইপের, সেজন্য আমরা কি দিয়ে দিয়েছি, ইমপ্লিমেন্ট করছি। আর ইমপ্লিমেন্ট কেন করছি, কারণ হচ্ছে এগুলো আনইমপ্লিমেন্টেড অবস্থায় আছে। ঠিক আছে, আর ইন্টারফেসের মধ্যে কখনো কোনো মেথডের মধ্যে আপনার বডি থাকে না। ঠিক আছে, তো সেই যেহেতু মেথডের কোনো বডি নেই, এটা হচ্ছে যে 100% অ্যাবস্ট্রাকশন, এই জন্য ইন্টারফেস থেকে বলছে। তা আমি একটা এক্সাম্পল ইন্টারফেসে যাওয়ার আগে দেখাই দিই, যে এটা হচ্ছে যে ক্লাস বি এক্সটেন্ড করেছে ইন্টারফেস একে এক্সটেন্ড করার পরে শুধুমাত্র এর সি, এই সি মেথডটাকে সে একটা বডি দিয়েছে, তার মানে সেই এই মেথডটাকে সে ইমপ্লিমেন্ট করেছে। ঠিক আছে, মানে ক্লাস বি নামে একটা ক্লাস হচ্ছে বি, আর একটা ক্লাস হচ্ছে, একটা ইন্টারফেস হচ্ছে এ। তো বি ক্লাস এক্সটেন্ড করেছে ইন্টারফেস এ কে, এবং এর মধ্যে আনইমপ্লিমেন্টেড অবস্থায় কিছু মেথড দেওয়া আছে। ঠিক আছে, তো এই মেথডটাকে যখন ইমপ্লিমেন্ট করেছে তখন কি দেখাচ্ছে, তখন হচ্ছে যে পাবলিক ভয়েড সি শুধুমাত্র এইটাকে সে এক্সেস, মানে এইটাকে শুধু ইমপ্লিমেন্ট করেছে, বাকি কিন্তু তিনটা রয়েই গেছে, এই 1 2 3 এই তিনটা রয়েই গেছে। পরবর্তীতে যেহেতু এই তিনটা এখনো রয়ে গেছে, এ বি এবং ডি তিনটা রয়ে গেছে, সেই জন্য এই ক্লাসের সামনে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে। কারণ হচ্ছে যে আমি যদি কোনো ক্লাসকে বা কোনো কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি আমি এক্সটেন্ড করি, অথবা কোনো ইন্টারফেসকে যদি আমি ইমপ্লিমেন্ট করি, তার মধ্যে যদি অনেকগুলো মেথড থাকে, সবগুলো মেথড যদি আমি এই ক্লাসের মধ্যে, এই যে ক্লাস বি এর মধ্যে যদি আমি ইমপ্লিমেন্ট না করি, সেই স্যার ক্ষেত্রে আমাকে সেই ক্লাসের সামনে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। হ্যাঁ স্যার, এই জায়গায় যদি আমরা সবগুলোর ভিতরে ইমপ্লিমেন্ট করতাম তাহলে করতাম আমাদের তাহলে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্টটা কিওয়ার্ড, লাগতো না। হ্যাঁ স্যার অ্যাবস্ট্রাক্ট লাগতো না, হ্যাঁ। ঠিক আছে, ওকে। আর এখানে হচ্ছে যে ক্লাস এম এক্সটেন্ড করেছে কোন ক্লাসকে, বি ক্লাসকে। বি ক্লাস কি করেছে, এ বি এবং ডি যেগুলো হচ্ছে আনইমপ্লিমেন্টেড অবস্থায় আছে এখানে, সেগুলোকে সে ইমপ্লিমেন্ট করেছে। কারণ এর মধ্যে সিটা কেন করেন নাই একটু বলবেন, সিটা? স্যার এটা জাস্ট বোঝানোর জন্য আর কি স্যার। না না না, আহ, বোঝানোর জন্য না, এটা হচ্ছে যে এম ক্লাস এক্সটেন্ড করেছে বি কে, যদি এম ক্লাস বি কে এক্সটেন্ড করে তার মানে হচ্ছে বি এর মধ্যে কি সিটা ইমপ্লিমেন্টেড অবস্থায় আছে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এম এর মধ্যে এইটা ইমপ্লিমেন্টেড কিন্তু করাই আছে। কারণ হচ্ছে যে যেহেতু এম এক্সটেন্ড করেছে বি ক্লাসকে, তার মানে বি এর যে ভিতরে যা যা করা আছে এম এর মধ্যেও চলে আসছে। ঠিক আছে, আর হচ্ছে যে এ বি এবং ডি এই তিনটা আনইমপ্লিমেন্টেড অবস্থায় আছে, এই তিনটাকে যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করে দিই সি বাদে, তার মানে হচ্ছে যে এই তিনটার তো এক্সেস এম পাচ্ছেই, সাথে সে পাচ্ছে কি সিটাকেও এক্সেস করতে পারছে, যেহেতু হ্যাঁ এম স্যার ওই যে এক্সটেন্ড করেছে বি এক্সটেন্ড কে। করছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ। এই জন্য হচ্ছে যে এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ হয় নাই। কিন্তু যদি আপনি এখানে ইমপ্লিমেন্ট করতেন এইটাকে, এই ইন্টারফেসটাকে যদি ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করতেন ঠিক এটার মতনই, এম ইমপ্লিমেন্ট এটা, তাহলে কিন্তু এই চারটাই আবার এখানে লেখা লাগতো। ঠিক আছে, হ্যাঁ আর এখানে দেখেন একটা জিনিস, এখানে টেস্ট 5 হচ্ছে একটা ক্লাস, যেই ক্লাসের মধ্যে এটা হচ্ছে মেইন ক্লাস, যেটা থ্রুতে এটা প্রোগ্রামটা রান করবে। সেটা হচ্ছে যে আমি এখানে এখানে দেখেন কি করা আছে, এ ইকুয়াল টু এ নিউ এম।
এইখানে যে এ হচ্ছে যে কি একটা এ হচ্ছে যে একটা ক্লাস। ইন্টারফেস একটা হ্যাঁ, এ হচ্ছে যে এটা ইন্টারফেস। ইন্টারফেস লিখে আমি এখানে কি দিয়েছি, এ দিয়েছি। এ হচ্ছে যে কি এই ইন্টারফেসের ভেরিয়েবল। রেফারেন্স, রেফারেন্স ভেরিয়েবল। হ্যাঁ আর হচ্ছে এই যে অবজেক্ট যেটা ক্রিয়েট হয়েছে কোন ক্লাসের অবজেক্ট, এই যে স্যার এই এম। ক্লাস। হ্যাঁ, এম হচ্ছে যে এম ক্লাসের একটা অবজেক্ট। তার মানে হচ্ছে যে এই যে এম ক্লাস, যেই ক্লাসটা হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট, মানে যেসব ক্লাসগুলো হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট, মানে যেগুলো হচ্ছে যে নর্মালি ক্লাস, সেগুলোকে বলা হয় কনক্রিট ক্লাস। এই কথাটা মনে রাখবেন, কনক্রিট ক্লাস মানে সেটা হচ্ছে যে সবকিছুই সে মানে সেই ক্লাস করতে পারে আর কি। হ্যাঁ, তার মাঝে সবকিছু ইমপ্লিমেন্ট করা বা এরকম কিছু, বা এই ক্লাসটাকে বলছে কনক্রিট ক্লাস। তো আমি যখন এ তারপরে স্পেস দিয়ে যখন আমি এ রেফারেন্স ভেরিয়েবলের নামটা লিখলাম, এবং এই অবজেক্টটাকে আমি এই ভেরিয়েবলের থ্রুতে আমি বললাম যে এই অবজেক্টটাকে সে রেফার করে দিচ্ছে, তখন আমি যখন আমি এ ডট এ দিচ্ছি, এ ডট এই এ ডট এ দিচ্ছি, তখন সে কোনটাকে প্রিন্ট করছে, এ ডট এ মানে হচ্ছে যে এই যে এর মধ্যে এই যে এই অবজেক্টের এম এ মধ্যে যে ভ্যালুটা আছে সেটা সে প্রিন্ট করছে। তারপরে যে বি, সি এবং ডি, এই চারটাকেই সে যথাক্রমে সে কি করছে, প্রিন্ট করছে। এবং এটা হচ্ছে যে কি, এটা সবার হচ্ছে যে প্যারেন্ট কোনটা, সবার প্যারেন্ট হচ্ছে যে এই যে ইন্টারফেস ইয়ে এটা। ঠিক ইয়েস আছে, স্যার। হ্যাঁ হ্যাঁ। সেই জন্য হচ্ছে যে এইখানে হচ্ছে যে এ থ্রুতে শুধুমাত্র এইগুলা কি সে অ্যাক্সেস করতে পারছে। ঠিক আছে, কিন্তু যদি এখন আবার এমন হইতো যে এম এর মধ্যে যদি আমি অন্য কোনো মেথড লিখতাম, সেটাকে সে অ্যাক্সেস করতে পারবে কি পারবে না একটু বলেন তো। আমি প্রোগ্রামটা এখানে রান করছি। হ্যাঁ, আমি এম এর হ্যাঁ মধ্যে স্যার কোনটা এম এর মধ্যে? পি ইউ বি এল এল আই সি, হ্যাঁ, ভয়েড পিএসটি বেস্ট, বেস্ট নামে একটা মেথড। এ ডট বেস্ট, এটা কি কি প্রিন্ট করবে না করবে না? স্যার এটা প্রিন্ট করবে তো স্যার। করবে, ঠিক আছে, দেখি করে কিনা। এটা কিন্তু সে করবে না। এখানে দেখেন কি বলছে, ভেরিয়েবল অফ টাইপ এ। ঠিক আছে, এটা হচ্ছে কোন টাইপের, এই টাইপের ভেরিয়েবল। আমি এটাকে মানে এই সেগুলা কি এক্সেস করবে যেগুলো হচ্ছে যে এর মধ্যে আছে। ঠিক আছে, এই এ ক্লাস, এই যে এ ইন্টারফেস যা এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে সে অ্যাক্সেস করতে পারছে। যদি আমি এই ক্লাসের এম ক্লাসের যদি অবজেক্ট ক্রিয়েট করতাম, তাহলে কি হতো, তাহলে কিন্তু সে, এখানে আমি যদি এম লিখি, এবার দেখি, এইবার দেখেন এখন কিন্তু সে এটাকেই সে প্রিন্ট করছে। ঠিক আছে, আই এম বেস্ট। কারণ হচ্ছে যে যখন আমি এ এ এ ক্লাসের একটা রেফারেন্স ভেরিয়েবলের থ্রুতে আমি এম ক্লাসের যে অবজেক্টটাকে আমি রেফার করছি, হ্যাঁ, চলে গেল নাকি এবার? ওকে, আচ্ছা, হ্যাঁ, না স্যার আছে। আচ্ছা না, হ্যাঁ, এই যে এ, হ্যাঁ, এটা হচ্ছে যে কি একটু সবকিছুর প্যারেন্ট না। আমি প্যারেন্টকে আমি রেফার করছি, প্যারেন্টের হচ্ছে একটা রেফারেন্স, এটা হচ্ছে যেটা ইন্টারফেস, ইন্টারফেসের একটা রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে এটা, এবং অবজেক্ট কোন অবজেক্ট, এই অবজেক্টটা হচ্ছে যে কোনটা, এইখানে যে আমি এম ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম সেই অবজেক্ট। কিন্তু আমি আহ, কাকে রেফার করছি, এই যে এই রেফারেন্স ভেরিয়েবলের মধ্যে রাখছি, কিন্তু এই অবজেক্টটা আমি বলি নাই যে এই রেফারেন্স ভেরিয়েবলের মধ্যে রাখছি, এম এর মধ্যে যে রাখছি আমি এটা বলছি না, আমি বলছি কি এ টাইপের যে রেফারেন্স ভেরিয়েবল আছে এটার মধ্যে রাখছি। তার মানে হচ্ছে যে এর এই যে এ ইন্টারফেস এর একটা ভেরিয়েবল হচ্ছে, রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে এ, এবং এই ইন্টারফেসের থ্রুতে যেহেতু আমি এই অবজেক্টটাকে আমি রেফার করে দিচ্ছি, তার মানে এই অবজেক্টটাকে শুধুমাত্র এই মেথডগুলো অ্যাক্সেস করতে পারবে। যদি আমি এখানে আমি এম দিতাম, তাহলে শুধুমাত্র এম এর মানে এম এর গুলো অ্যাক্সেস করতে পারতো, এবং হচ্ছে যে এগুলো অ্যাক্সেস করতে পারতো। কিন্তু যখন আমি ডাইরেক্টলি আমি রেফার বলে দিলাম, রেফারেন্স হচ্ছে যে এইটা, তখন সে শুধুমাত্র এর মধ্যে যে আনইমপ্লিমেন্টেড যা যা আছে সেগুলোকে সে অ্যাক্সেস করতে পারবে। এখানে যদি এটা ক্লাসও হইতো, ধরেন এটা ক্লাস, তা ক্লাসও যদি হতো এবং এটা যদি বডিও থাকতো, চিন্তা করেন এটা এগুলো সবগুলোর মধ্যে একটা বডি আছে, মানে এগুলো হচ্ছে নন অ্যাবস্ট্রাক্ট ধরে নেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই সেম কাজটাই সে করতো। সে কিন্তু এই ক্লাসের মধ্যে যা যা আছে সবগুলাকে সে প্রিন্ট করতো না, শুধুমাত্র সেগুলাই করতো যেগুলো হচ্ছে এই ক্লাসের মধ্যে আছে। ঠিক আছে, আমি জাস্ট যেটা বোঝানোর চেষ্টা করছি, ইন্টারফেসের থ্রুতে যখন আমি এখানে দিব হচ্ছে যে রেফারেন্স ভেরিয়েবল, মানে রেফারেন্স ভেরিয়েবল হচ্ছে কোন টাইপের, হচ্ছে যে এ টাইপের, এ কি হচ্ছে ইন্টারফেস, এবং এই টাইপের এই যে রেফারেন্স ভেরিয়েবল এ, এই
ভেরিয়েবলের থ্রুতে শুধুমাত্র এই রেফারেন্স ভেরিয়েবলের থ্রুতে শুধুমাত্র এই মেথডগুলো অ্যাক্সেস পাবে, কিন্তু এম ক্লাসের মধ্যে যা যা আছে এগুলাকে সে অ্যাক্সেস পাবে না। এটা কি বুঝতে পেরেছেন? সেই জন্য এটা হ্যাঁ স্যার। এইভাবে লেখা আছে। হ্যাঁ এর ফলে কি হচ্ছে, শুধুমাত্র হচ্ছে যে একটা প্রোটেকশন আপনি মানে এই ক্ষেত্রে আপনি একটা প্রোটেকশন দিতে পারছেন যে আপনি শুধুমাত্র ওই যেগুলাকে ইমপ্লিমেন্ট করছেন শুধুমাত্র সেগুলাকেই অ্যাক্সেস করতে পারছেন, ঠিক আছে? কিন্তু এই এম মেথডের মধ্যে যেগুলো আছে সেগুলাকে আপনি বাদ দিয়ে আপনি শুধুমাত্র এই এর ইন্টারফেসের থ্রুতে যেগুলো ইমপ্লিমেন্ট করেছেন সেগুলোকে শুধু অ্যাক্সেস করছেন। তো এটার থ্রুতে একটা সিকিউরিটি আপনি দিতে পারছেন, ঠিক আছে? এইভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে। কিন্তু এম এর থ্রুতে যদি করেন, এখানে যদি এমটাকে বলেন যদি আপনি রেফারেন্স ভেরিয়েবল, ঠিক আছে, মানে এম টাইপের যদি একটা রেফারেন্স ভেরিয়েবল এখানে উল্লেখ করেন, সেই ক্ষেত্রে কিন্তু এম টাইপ হচ্ছে কোনটা, এই এম, হ্যাঁ, এবং এক্সটেন্ড করেছে বি, এবং হচ্ছে যে বি আবার এক্সটেন্ড করেছে এ কে, ইমপ্লিমেন্ট করেছে এ কে, তার মানে বি এর এম এর মধ্যে যা আছে সবগুলোকে সে অ্যাক্সেস করতে পারবে, এবং এর মধ্যে যদি আরো কিছু থাকে সেগুলোকে সব কিছুকে সে অ্যাক্সেস করতে পারবে। সেই জন্য হচ্ছে যে আপনি যদি একটু মানে যদি চান যে শুধুমাত্র যেটাকে ইমপ্লিমেন্ট করছেন বা যে ক্লাসটাকে অ্যাক্সেস করছেন, এক্সটেন্ড করেছেন, সেই ক্লাসের কোনো কিছু যদি শুধুমাত্র অ্যাক্সেস করতে চান তাহলে সেই ক্লাস মানে প্যারেন্ট ক্লাসটা এখানে দিবেন, আর চাইল্ড ক্লাসটা একটা অবজেক্ট ক্রিয়েট করবেন এখানে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝলাম। ওকে, ঠিক আছে। ওকে, একটা মিনিট। আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ইন্টারফেস। হ্যাঁ, আহ, ওই জিনিসটা আমি একটু আগে যেটা বললাম, হ্যাঁ, এটা একটু মাথায় এই জন্য রাখবেন কারণ এই জিনিসটা শুরুতে যেটা হয়, এক্সেস লেভেলটা মানে কতটুকু পর্যন্ত সে এক্সেস করতে পারবে সেটা চেঞ্জ করা কিভাবে হচ্ছে সেটা জাস্ট বোঝানোর চেষ্টা করছি। আপনি কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ইন্টারফেস তো না, ইন্টারফেস দেখলাম। না, অ্যাবস্ট্রাক্ট যেটা ওই অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট, ওই যে হ্যাঁ। প্যারেন্টটাকে প্যারেন্টের টাইপ, হ্যাঁ, প্যারেন্টের টাইপটা লিখলাম লেফট সাইডে, তারপর হচ্ছে যে চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে? তার মানে শুধুমাত্র প্যারেন্টের ভিতরে যা আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝলাম, বুঝতেই পারছি। ওকে। আরেকটা হচ্ছে কি ইন্টারফেস ইন জাভা। ইন্টারফেস ইন জাভা হচ্ছে যে ব্লুপ্রিন্ট অফ এ ক্লাস, মানে ক্লাসের একটা ব্লুপ্রিন্ট বা একটা কপি বলা যায়। তো ক্লাসের ওয়াই ইউজ ইন্টারফেস, ঠিক আছে? না, ইন্টারফেসকে আবার বলা হয় ইজি রিলেশনশিপ। ইজি রিলেশনশিপ কেন? ইজি রিলেশনশিপ মানে যে আমরা কোনটা চলে আসে, ইজি রিলেশনশিপ মানে ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স টাইপের। আর ইন্টারফেসের থ্রুতে মাল্টিপল ইনহেরিটেন্স যে কনসেপ্টটা, শুধুমাত্র ইন্টারফেসের থ্রুতে এটা করা পসিবল। জাভার ক্ষেত্রে ক্লাসের থ্রুতে মাল্টিপল ইনহেরিটেন্সটা পসিবল না, ঠিক আছে? ওয়াই ইউজ জাভা ইন্টারফেস। জাভা ইন্টারফেসটা আসলে কেন ইউজ করা হয়? ইট ইজ ইউজড অ্যাচিভ অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যে যেটার কোনো মানে মানে ইমপ্লিমেন্ট করা হয় নাই, হ্যাঁ, আনইমপ্লিমেন্টেড অবস্থায় আছে, তো অ্যাচিভ, ইট ইজ ইউজ টু অ্যাচিভ অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন মানে তো আমরা তো একটু আগে দেখলাম সেটাই। আর বাই ইন্টারফেস উই ক্যান সাপোর্ট ফাংশনালিটি অফ মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স আমরা করতে পারি। ইট ক্যান বি ইউজ টু অ্যাচিভ লুজ কাপলিং। লুজ কাপলিং, ঠিক আছে, লুজ কাপলিং আপনার পরে এটা বোঝাই দেবো লুজ কাপলিং কি জিনিস। জাস্ট এটা মনে রাখেন, যা ইট ক্যান বি ইউজ টু অ্যাচিভ লুজ কাপলিং। লুজ কাপলিং একটু আপনি একটা কাজ করবেন, নেটে একটু সার্চ দেবেন লুজ কাপলিং কি। একটা হচ্ছে যে লুজ কাপলিং, আর একটা হচ্ছে মেবি টাইট কাপলিং, এরকম একটা দুইটা জিনিস আছে, হ্যাঁ, মানে লুজলি বাইন্ড টুগেদার এরকম একটা কিছু, ঠিক আছে? আপনি একটু ইন্টারনেটে যা সার্চ করবেন এই জিনিসটা কি, লুজ কাপলিং। ওকে। ওকে স্যার, ওকে। হাউ টু ডিক্লেয়ার অ্যান ইন্টারফেস। ইন্টারফেস আমরা কিভাবে ডিক্লেয়ার করব? ক্লাসের ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে আমরা কি করেছি, ক্লাসের কিওয়ার্ডের সামনে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা আমরা ইউজ করেছি, কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে কোনো ক্লাসের কিওয়ার্ড ইউজই হবে না। সেক্ষেত্রে ডাইরেক্ট ইউজ হবে কি, ইন্টারফেস, এটা ইউজ হবে, ঠিক আছে? তো ইন্টারফেসের পরে আমাদের এখানে কি লিখতে হবে, ইন্টারফেসের নাম লিখতে হবে। ইন্টারফেসের নামটা আমরা এখানে লিখবো, আমরা সেটা অবশ্যই ক্লাসের নামের ক্ষেত্রে যেভাবে আমরা যে ফরম্যাটে লিখি নামটা সেভাবে লিখবো। প্রথমটা ক্যাপিটাল, ঠিক আছে, তারপরে যদি আর একটা ওয়ার্ড থাকে একসাথে লিখবো বা আন্ডারস্কোর দিয়ে আমরা লিখতে পারি। যেভাবে নেমিং কনভেনশনটা বলা আছে ঠিক সেভাবেই আমরা ইউজ করব, মানে ক্লাসের ক্ষেত্রে যা ইন্টারফেসের ক্ষেত্রে সেম টাইপের নেমিং কনভেনশন। তো এখানে দেখেন জাভা 8 এর এই জিনিসটা দেখেন, ইন্টারনাল এডিশন বাই দ্য কম্পাইলার। মানে আমরা নর্মালি হচ্ছে যে ইন্টারফেসের ক্ষেত্রে আমরা যদি ইন্ট মিন ইকুয়াল টু 5 লিখি এবং হচ্ছে ভয়েড প্রিন্ট নামে একটা মেথড লিখলাম যেটা হচ্ছে যে আনইমপ্লিমেন্টেড অবস্থায় আছে, তো এই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা আমাদেরকে কিন্তু সামনে লিখতে হয় না, হ্যাঁ।
আমরা যদি নাও লিখি সে অটোমেটিক্যালি পাবলিক অ্যাবস্ট্রাক্ট এই দুইটা কিওয়ার্ড সে বসায় নেবে। পাবলিক অ্যাবস্ট্রাক্ট এটা করবে কি, কম্পাইলার কাজ করবে, যখন সে কম্পাইল করবে তখন। হ্যাঁ, সেটা তো আমরা দেখতে পাবো না, কিন্তু এটা হচ্ছে যে এখানে বলা আছে যে ইন্টারনালি সেইভাবে কাজ করবে। আমরা যদি কোনো ভেরিয়েবল লিখি, ধরেন মিন ইকুয়াল টু 5 লিখলাম, সেটাকে সে কি করবে, পাবলিক স্ট্যাটিক ফাইনাল, ঠিক আছে। এবং এই যে মিন, মিন যে ভেরিয়েবলের নামটা, এটা ক্যাপিটাল লেটারে কেন একটু বলবেন? স্যার এই ইন্টিজারের মিনিমাম এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা ক্যাপিটাল লেটারে কেন? ওইটা তো বলতে পারতেছি না সঠিক। হ্যাঁ, এটা হচ্ছে যে কোনো কিছু যদি কনস্ট্যান্ট হয়, যেহেতু এখানে কি ইউজ হচ্ছে যে পাবলিক স্ট্যাটিক ফাইনাল, ঠিক আছে। তো ফাইনাল মানে কি, সেই জিনিসটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না, সেটা একবারে ফিক্সড, ঠিক আছে। তো সেই জন্যই কিন্তু এখানে ইন্টারফেসের মধ্যে এটা কি কিন্তু ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে, ঠিক আছে। যেহেতু এসে কম্পাইলার সে অটোমেটিক্যালি সেটা বসায় নিবে, পাবলিক স্ট্যাটিক ফাইনাল এই তিনটা কিওয়ার্ড অটোমেটিক্যালি বসাবে যদি আমি নাও লিখি, ওকে। এবং হচ্ছে যে ভয়েড প্রিন্ট, এই ক্ষেত্রে কম্পাইলার ঠিক একইভাবে কাজ করবে। আমি যদি ভয়েড এই মেথডের নাম লিখি, প্রিন্ট বা যে কোনো নাম লিখি না কেন, ইন্টারফেসের মধ্যে অটোমেটিক্যালি পাবলিক অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা বসায় নেবে। তার মানে মেথডের মধ্যে দুইটা কিওয়ার্ড বসাচ্ছে, পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট। আর ইন্টারফেসের মধ্যে যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের সামনে দুইটা কিওয়ার্ড বসাচ্ছে, তিনটা কিওয়ার্ড বসাচ্ছে, পাবলিক স্ট্যাটিক ফাইনাল, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবেন। এই জিনিসটা দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটা স্ট্যাটিক স্ট্যাটিক ভেরিয়েবল এবং এটা হচ্ছে যে কনস্ট্যান্ট ভেরিয়েবল। এটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল কনস্ট্যান্ট, এবং হচ্ছে যে কি যেহেতু এটা কনস্ট্যান্ট সেই জন্য এই ভেরিয়েবলের নামটা অবশ্যই ক্যাপিটাল লেটারে থাকবে, ঠিক আছে। এখানে আমরা আরেকটা দেখি এই জিনিস, এই যে রিলেশনশিপটা আমরা দেখি নেই, এই জিনিসটা তো বুঝতে পারলেন নাকি? কম্পাইলারের এগুলো তো হ্যাঁ বোঝেন না। স্যার। ওকে, স্যার বুঝলাম। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে বলবেন যে আমাকে সেটা একটু করে দেখান, আমি করে দেখাবো, ঠিক আছে। তারপর হচ্ছে যে দেখেন রিলেশনশিপ বিটুইন দ্য ক্লাস এন্ড ইন্টারফেস। আমি একটু আগে বলেছি, এর আগের ক্লাসও বলেছি যে সেম টাইপের হলে, যে ক্লাস ক্লাস হলে এক্সটেন্ড, ক্লাস এবং ইন্টারফেস ইমপ্লিমেন্ট, যেহেতু ডিফারেন্ট টাইপের, এবং সেম সেম এখানে ইন্টারফেস ইন্টারফেস হলে এক্সটেন্ড হবে। তো এই কনসেপ্টটা খেয়াল রাখবেন। তারপরে দেখেন জাভা ইন্টারফেস এক্সাম্পল। জাভা ইন্টারফেসের এক্সাম্পলের মধ্যে দেখেন এখানে হচ্ছে ক্লাস এ সিক্স কি করেছে, ইমপ্লিমেন্টস কি প্রিন্টেবল, প্রিন্টেবল এই ইন্টারফেসটাকে সে ইমপ্লিমেন্ট করছে। যখন সে এই এটাকে ইমপ্লিমেন্ট করছে তখন বলছে কি পাবলিক ভয়েড এই মেথডটাকে সে ইমপ্লিমেন্ট করতে বলছে। যদি না করতাম তাহলে আমাকে এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করা লাগতো, ঠিক আছে। যেহেতু আমি ডাইরেক্টলি এটা ইয়া করে দিয়েছি, ইমপ্লিমেন্ট করে দিয়েছি, সেই জন্য এখানে আর অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করা লাগে নাই। এক্ষেত্রে আমি যখন এই এ6 ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, কোডে যখন অবজেক্ট প্রিন্ট করলাম, তাহলে তার মানে আমরা বুঝতে পারছি ইজিলি যে এই হ্যালোটা প্রিন্ট করবে, ওকে। এখানে আমি আরেকটা এক্সাম্পল দেখাই, যে এইটা হচ্ছে আরেকটা ইন্টারফেস। এখানে দেখেন রেক্টেঙ্গুল একটা হচ্ছে যে ক্লাস, আর একটা হচ্ছে কি সার্কেল নামে একটা ক্লাস, আর এটা হচ্ছে কি ড্রয়েবল, ঠিক আছে। এটা হচ্ছে রিয়েল লাইফ একটা এক্সাম্পল, জাস্ট বোঝার চেষ্টা করেন যে আমি একটা জিনিস, আমি একটা কাজ করব, আমি ছবি আঁকবো, হ্যাঁ। তো আমি ছবি ড্র করার অপশনটাকে আমি ইমপ্লিমেন্ট করব। তা আমরা কি কি ড্র করতে পারি, জাস্ট এখানে যেটা লেখা আছে এটার দিকে না তাকায় যে চিন্তা করেন, ঠিক আছে। এই স্ক্রিনের দিকে না তাকায় চিন্তা করেন যে আপনি একটা কোনো কিছু আঁকাবেন, হ্যাঁ। একটা রেক্টেঙ্গুলার বক্স আঁকাবেন আর একটা সার্কেল আঁকাবেন। তা আপনাকে কি করতে হবে, সেটা আঁকানোর জন্য আপনার তো কিছুটা লাগবে যেটা থ্রুতে আপনি আঁকাবেন, ঠিক আছে। তার মানে কি সেই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আপনাকে, সেই জিনিসটা থ্রুতে আপনাকে সেটাকে ইউজ করতে হবে। তা এটাকে আপনি আঁকতে চান, আপনি রেক্টেঙ্গেল বক্সই আঁকান না কেন আর এটা হচ্ছে সার্কেল আঁকান না কেন, সেই জন্য কি আপনার কি লাগবে, পেন্সিল লাগবে, ঠিক আছে। সেই পেন্সিলের থ্রুতে আপনি রেক্টেঙ্গেল বক্স লাগবে। দুইটার জন্য কমন পয়েন্ট হচ্ছে যে কি, পেন্সিলটা, ঠিক আছে। পেন্সিল বা কলম যেটাই বলি না কেন। তো এখানে এই প্রোগ্রামের দিকে এখন তাকে দেখেন, এই প্রোগ্রামে হচ্ছে একটা ইন্টারফেসের এখানে ডিক্লেয়ার করেছে, সেটা হচ্ছে ড্রয়েবল। ড্রয়েবল নামে একটা ইন্টারফেস, এর মধ্যে একটা আনইমপ্লিমেন্টেড একটা মেথড আছে যার নাম হচ্ছে ড্র, ঠিক আছে। তো এই মেথডটাকে ইমপ্লিমেন্ট যখনই আমি করব, এই মেথডের থ্রুতে আমি কি করতে পারবো, একটা ছবি আঁকাইতে পারবো। মানে কি আঁকাতে পারবো, রেক্টেঙ্গুলার একটা বক্স আঁকাতে পারবো, আবার হচ্ছে সার্কেলও আঁকাতে পারবো। কিন্তু এই ড্রটাকে আপনি যদি চিন্তা করেন এটা পেন্সিলের মতো, যেটা পেন্সিল, তাহলে আমি কি ইমপ্লিমেন্ট করলাম, কি ড্রয়েবল এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে এই ক্লাসটাকে আমি ইমপ্লিমেন্ট করলাম, মানে এই মেথডটাকে আমি ইমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে। তো এই মেথডটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করব, ধরেন আমি রেক্টেঙ্গুলার বক্স আঁকাবো কিসের থ্রুতে, এই ড্রয়েবল এই মেথডের থ্রুতে। আবার হচ্ছে সার্কেল একটা বক্স আঁকাবো, সেটার ক্ষেত্রে আমি আর ইমপ্লিমেন্ট করলাম কি, এই ড্রয়েবল এই ইন্টারফেসটাকে আমি ইমপ্লিমেন্ট করলাম।
যখন আমি ইমপ্লিমেন্ট করলাম তখন কি আমার কাছে এই অপশন চলে এসেছে, আমি ছবি আঁকানোর জন্য, আমি একটা সার্কেল আঁকানোর জন্য আমার যা যা দরকার সেটা হচ্ছে যে এই ড্রয়েবল মেথডের মধ্যে আছে। ঠিক আছে, তার মানে সে ড্রয়েবল এবং সার্কেল দুইটাকে সে কি করলো, আহ, মানে আঁকলো। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট এক্সাম্পলের থ্রুতে সে প্রিন্ট করে দেখাচ্ছে যে আমি এই জিনিসগুলা করছি। ঠিক আছে, তাই এখানে কি করছে, ড্রয়েবল, ড্রয়েবল ক্লাস কোনটা, ড্রয়েবল হচ্ছে একটা ইন্টারফেস ক্লাস, না এটা ইন্টারফেস, এবং এর রেফারেন্স টাইপ হচ্ছে কি ডি, যেটা কোন অবজেক্টটাকে এই রেফারেন্স ভেরিয়েবলের মধ্যে রাখছে, সার্কেলের একটা অবজেক্ট। তার মানে হচ্ছে যে আমি যখন ডি ডট ড্র আমি যখন দিচ্ছি তখন সে কোনটাকে আঁকছে, ডি ডট ড্র, তখন সে শুধুমাত্র এই সার্কেলটাকে আঁকছে। যখন আমি ডি ডট আমি ড্র না দিয়ে, সরি ডি ডট সরি এখানে ড্রয়েবল ডি ইকুয়াল টু নিউ, যদি আমি এখানে রেক্টেঙ্গল দিতাম, রেক্টেঙ্গল ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতাম, তাহলে সে শুধুমাত্র এটাকেই সে ড্র করতো। এটা হ্যাঁ, কি ক্লিয়ার? ড্রয়িং রেক্টেঙ্গল দেখাতো। এটা হ্যাঁ কি স্যার, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, হ্যাঁ জাস্ট এটা হচ্ছে রিয়েল লাইফে একজনের সাথে চিন্তা করেন, আপনার একটা পেন্সিল আছে, আপনাকে কোনো কিছু আঁকতে বললো, তা আঁকার জন্য আপনার কি লাগবে, কমন পয়েন্ট লাগবে একটা পেন্সিল, সেই পেন্সিল ছাড়া আপনি আঁকতে পারবেন না। তো ওই জিনিসটা আপনি প্রোগ্রামিং ভাষায় করার জন্য ঠিক এইভাবেই করতে হবে। হ্যাঁ, মানে আপনি আঁকার জন্য আপনার কি লাগবে, পেন্সিল, এবং পেন্সিলটাকে আপনার ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্ট না করলে পেন্সিল ছাড়া আপনি তো লিখতে পারবেন না। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে যে এরকম। ওকে, আর এখানে আরেকটা আছে কি ইন্টারফেস হবে ব্যাংক, ব্যাংকের একটা এক্সাম্পল, ব্যাংকের এক্সাম্পল এখানে যেটা দেওয়া আছে এটা আমি জাস্ট চিন্তা করেন যে আপনি যখন ব্যাংকের এই প্রোগ্রামের এখানে যেটা লেখা আছে এটা ভুলে যান, এখানে কি লেখা আছে এটা দেখার দরকার নেই। জাস্ট চিন্তা করেন আপনার ব্যাংকে যখন আপনি কোনো টাকা রাখেন, ইন্টারেস্ট কিন্তু এক একটা ব্যাংকে এক এক রকম, সব ব্যাংকে কিন্তু সমান না। সব ব্যাংকে কিন্তু আপনি যখন রাখছেন আপনার চিন্তা হচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেট কোন ব্যাংকে বেশি দিবে, আপনি এত টাকা রাখলে কত, কোন ব্যাংকে বেশি দিবে, এক এক ব্যাংকে এক রকম দিবে, কিন্তু সবাই কিন্তু সে ইন্টারেস্ট দিবে, কারো বেশি কারো কম। তো এই সব কিছুর জন্য কমন পয়েন্টটা কি, ইন্টারেস্ট। এই সব যে কোনো ব্যাংকে রাখেন দেখেন তার কমন পয়েন্ট ইন্টারেস্ট। তো আপনার এখন প্রোগ্রামের দিকে চিন্তা করেন, এখন প্রোগ্রামের দিকে স্ক্রিনের দিকে দেখেন যে এখানে হচ্ছে যে কয়টা ব্যাংক আছে, দুইটা ব্যাংক, একটা হচ্ছে যে পিএনবি, একটা হচ্ছে এসবিআই, দুইটা ব্যাংক আছে, যেটাকে ইমপ্লিমেন্ট করেছে ব্যাংক নামে একটা ইন্টারফেস আছে, সেটাকে সে ইমপ্লিমেন্ট করেছে। যখন সে ইমপ্লিমেন্ট করেছে এই মেথডটাকে সে তো ইমপ্লিমেন্ট করলো, মেথডটা এখানে ইমপ্লিমেন্ট হলো, কিন্তু যখন সে রিটার্ন করছে, রিটার্ন 9.15 এফ, মানে সে একটা ভ্যালু সে এই মেথডের মাধ্যমে সে একটা রিটার্ন করছে। রিটার্ন করা জিনিসটা কি বুঝেন নাকি বুঝেন না? না বুঝলে বলতে পারেন। হ্যাঁ, রিটার্ন করা বুঝি স্যার, ওইটা মানটা আবার ফেরত দেয়। হ্যাঁ, মানটা ফেরত দেয়। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে সে রিটার্ন করছে কত, 9.15, কিন্তু এই ব্যাংক সে রিটার্ন করছে কত, 9.7। সে দুইটাই কিন্তু ইমপ্লিমেন্ট করেছে কি ইন্টারেস্ট রেট। হ্যাঁ, তার মানে হচ্ছে যে সে ইন্টারেস্ট রেট এটাকে সে ইমপ্লিমেন্ট করেছে, কিন্তু এক একটা ব্যাংকের উপরে বেস করে সেই ইন্টারেস্ট রেটটা এক এক রকম ইমপ্লিমেন্ট হচ্ছে, কিন্তু ব্যাংকের ওই ইন্টারেস্টের সেই মেথডটা ইউজ হচ্ছে বা সেই প্রক্রিয়াটা ইউজ হচ্ছে, কিন্তু তার রিটার্ন ভ্যালুটা ডিফারেন্ট। হ্যাঁ, তো এই ক্ষেত্রেও কিন্তু ওই সেম ভাবেই কাজ করছে। তা আমরা এখানে কোন টাইপের, এটা হচ্ছে যে এখানে হচ্ছে টাইপ, হচ্ছে কি ব্যাংক টাইপের, রেফারেন্স ভেরিয়েবল কি বি, অবজেক্ট ক্রিয়েট করেছি কি এসবিআই, এসবিআই কোনটা হচ্ছে যে এসবিআই হচ্ছে এই ব্যাংকের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। যখন আমি বি ডট রেট অফ ইন্টারেস্ট যখন আমি প্রিন্ট করার চেষ্টা করবো, তখন সে কোনটাকে প্রিন্ট করবে, তখন সে প্রিন্ট করবে এই যে এই এই মেথডের মধ্যে যেটা আছে সেটাকে সে রিটার্ন করবে। সেটাকে রিটার্ন করে কিসের মধ্যে রাখবে, বি ডট রেটের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে সে রিটার্ন করে এখানে নিয়ে আসবে। এখানে যখন নিয়ে আসবে, যেহেতু আমি সিস্টেম ডট আউটডোর প্রিন্ট এলাইন থ্রুতে প্রিন্ট করছি, সেজন্য সে এটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, স্যার ওই অ্যাবস্ট্রাকশন আর ইন্টারফেস তো প্রায় একই, শুধু অ্যাবস্ট্রাকশন হলো আমরা নন, মানে আমরা ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে পারি, নন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে পারি, কিন্তু ইন্টারফেসে শুধু অ্যাবস্ট্রাক্ট ক্লাস হ্যাঁ ইউজ শুধুমাত্র, করবো, এটাই। হ্যাঁ না, ইন্টারফেসের ক্ষেত্রে হচ্ছে যে দুইটা জিনিস, কম্পাইলার যেগুলো করে অটোমেটিক্যালি সে বসায় নেয়, যে মেথডের মধ্যে পাবলিক অ্যাবস্ট্রাক্টটা বসায় নেয়, আর হচ্ছে যে অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু সেটা অটোমেটিক্যালি বসায় না, সেটাকে কিন্তু আমাকে বলে দিতে হয়। ঠিক আছে, আর ক্লাসের সামনে অবশ্যই আমাকে কি সেই অ্যাবস্ট্রাক্ট কথাটা লিখতে হয়। এই দুইটার কিন্তু ফরম্যাট আলাদা। এবং হচ্ছে যে এইখানে যে আমি ভেরিয়েবলটা যখন ইউজ করছি তখন কি হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার কি পাবলিক স্ট্যাটিক ফাইনাল। ঠিক আছে, পাবলিক স্ট্যাটিক স্ট্যাটিক ফাইনাল। ফাইনাল। হ্যাঁ, ঠিক আছে, এখানে একটা ডিফারেন্স দেওয়া আছে, এই ডিফারেন্সটা দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে, কোথায় যেন আছে এটা, এই যে অ্যাবস্ট্রাক্ট এবং ভার্সেস ইন্টারফেস। ওকে,
এখানে আর কি কি আছে আমি দেখি। স্যার আমরা চাইলে তো স্যার আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে 100% ই করতে পারি, অ্যাবস্ট্রাক্ট করতে পারি। হ্যাঁ 100% করতে পারি, সেটা তো ওখানে বলাই আছে 0 আমরা to স্যার 100%। ক্ষেত্রে আমরা 100%ও চাইলে করতে পারি। হ্যাঁ স্যার। আবার হচ্ছে যে যদি 100% না চাই, হ্যাঁ যদি মাত্র শুধুমাত্র ইয়া চাই, যদি আমাদের কখনো মাল্টিপল ইনহেরিটেন্স দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ইন্টারফেস ইউজ করব, তখন তো আর অ্যাবস্ট্রাক্ট আমরা ইউজ করবো না, কারণ অ্যাবস্ট্রাক্ট হচ্ছে এটা কি ক্লাস। ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে। আর এখানে হচ্ছে যে এখানে কি, এটা মাল্টিপল ইনহেরিটেন্স বাই জাভা ইন্টারফেস। এখানে হচ্ছে দুইটা ইন্টারফেস, প্রিন্টেবল আর একটা হচ্ছে শোয়েবল। একটা হচ্ছে প্রিন্ট করবে আর একটা হচ্ছে শো করবে। হ্যাঁ দুইটা হচ্ছে যে আহ, ধরেন আপনার একটা প্রিন্টারে দুইটা বাটন আছে, একটা হচ্ছে প্রিন্ট করার জন্য আর একটা হচ্ছে শো করার জন্য। মানে একটা প্রিন্টার ধরেন আপনি তৈরি করলেন, আপনি চাচ্ছেন যে দুইটা অপশন রাখতে, মানে দুইটা অপশন ইমপ্লিমেন্ট করতে, একটা হচ্ছে প্রিন্ট এবং শো করানোর জন্য। তো যখন আপনি প্রিন্টে প্রেস করবেন সব প্রিন্ট করবে, যখন শো বাটনে প্রেস করবেন তখন জাস্ট দেখাবে আপনার পেজটা। ঠিক এইটাকে ওইভাবে চিন্তা করলে এই জিনিসটা হচ্ছে যে আরেকটা এক্সাম্পল, যেটা মাল্টিপল ইনহেরিটেন্সের একটা কনসেপ্ট। সেটা হচ্ছে ক্লাস A7 নামে একটা ক্লাস। ঠিক আছে, ধরেন A7 নামে একটা প্রিন্টার, হ্যাঁ A7 একটা প্রিন্টার ইমপ্লিমেন্ট করেছে প্রিন্টেবল এবং শোয়েবল দুইটা ইন্টারফেসকে সে ইমপ্লিমেন্ট করেছে। যখনই দুইটা ইন্টারফেসকে সে ইমপ্লিমেন্ট করেছে তখন অবশ্যই আমাকে এই দুইটা মেথডটাকে সে ডিক্লেয়ার করে দিতে হবে। যদি না করি তখন সেটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, তখন আর আনইমপ্লিমেন্টেড অবস্থায় থাকবে। ঠিক আছে। তো যেহেতু আমি দুইটাকে আমি ইমপ্লিমেন্ট করেছি আর আমি দুইটাকে যেহেতু মেথডের বডিও দিয়ে দিয়েছি, তার মানে এটা হচ্ছে যে কনক্রিট ক্লাস। কনক্রিট ক্লাস কোনটা, যেটার মধ্যে ফুললি ইমপ্লিমেন্টেড অবস্থায় সবকিছু থাকে, মানে তার কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নেই। ঠিক আছে। তো এটা হচ্ছে যে ফুললি দুইটা হচ্ছে যে মেথড ডিক্লেয়ার করা আছে। এবং যখন F7 এর ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম, তখন কি এই অবজেক্টের থ্রুতে আমি কিন্তু প্রিন্ট এবং শো দুইটাকেই কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি, প্রিন্টও করতে পারছি এবং শো অ্যাক্সেস করতে পারছি। যদি শুধুমাত্র আমি এখানে যদি লিখতাম প্রিন্ট এবল ক্লাসের, যদি আমি প্রিন্ট এবল ইন্টারফেসের জন্য একটা ইন্টারফেস আমি যদি লিখতাম প্রিন্ট এবল, এই যে এটা যদি আমি এখানে লিখতাম এবং এখানে যদি ওবিজে লিখতাম এবং যদি একটা অবজেক্ট ক্রিয়েট করতাম A47 এ, তাহলে শুধুমাত্র প্রিন্টটাকেই সে অ্যাক্সেস করতে পারতো, শোকে কিন্তু অ্যাক্সেস করতে পারতো না। যেহেতু আমি A7 এর একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এবং টাইপটা হচ্ছে যে এই অবজেক্টের টাইপটা হচ্ছে কি A7, সেই জন্য আমি এই দুটাকেই আমি অ্যাক্সেস করতে পারছি এখানে। ঠিক আছে। হ্যালো এবং ওয়েলকাম, হ্যালোটাকে এসে প্রিন্ট করলো এবং ওয়েলকাম হচ্ছে যে কি শো করাইলো। এখানে আমি আর একটা জিনিস দেখাই। ওকে, কি যেন ওটা দেখাইতে চাইছিলাম ভুলে গেলাম। এটা হচ্ছে কি ক্লাস, এবিসি ক্লাস। ওকে থাকুক। এখানে আমি একটা ইন্টারফেস লিখি। এটা কি প্রোগ্রাম করে দেখানো দরকার আছে ইন্টারফেসটা আসলে কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না বা ইয়া, যদি লাগে আমি করাবো, সমস্যা নেই। ঠিক আছে। না স্যার ইন্টারফেস তো বুঝছি। ইন্টারফেস তো পারছেন, হ্যাঁ ওকে। ইন্টারফেসটা জাস্ট আমি যেগুলো বললাম এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে, আমি মুখে বললে আসলে হবে না, আর আমি নিজে কোড করলেও হবে না। আমি আপনাকে জাস্ট প্রত্যেকটা জিনিস বুঝাই দিচ্ছি, আসলে আপনি এই জিনিসগুলো দেখে দেখে জাস্ট প্র্যাকটিস করবেন, দেখবেন ইজিলি পারবেন। ঠিক আছে। উম, এখানে হচ্ছে যে অনেকগুলো এক্সাম্পল আছে, এই প্রত্যেকটা এক্সাম্পল আমি ধরে ধরে দেখাবো না, আপনি জাস্ট সবগুলো একটু দেখে নেবেন, যেটা বুঝতে সমস্যা হবে আমাকে বললে আমি সেটা দেখা দেবো। ঠিক আছে। আর যেহেতু আমি দুইটা ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে আমি বলেছি, অ্যাবস্ট্রাক্ট ভার্সেস ইন্টারফেসটা এটা নিজে দায়িত্বে একটু পড়ে নেবেন। দুইটার মধ্যে হচ্ছে যে ডিফারেন্সটা কি এখানে বলা আছে। ঠিক আছে। আর এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানো আছে, তাই এই ডিফারেন্স গুলো একটু পড়ে নেবে। ডিফারেন্সটা এই জন্য লাগবে, যখন আপনি কোনো কাজ করবেন তখন কাজ করার ক্ষেত্রে আপনি যদি ইউজ করতে যান তখন দেখবেন যে আপনার কোনটা দরকার, শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট ক্লাস হলেই আপনার হবে নাকি ইন্টারফেসের প্রয়োজন। তো এই ডিফারেন্সটা যখন আপনি পড়লে এই জিনিসটা বুঝতে পারবেন যে আপনার কাজের ক্ষেত্রে কোন জিনিসটা কখন দরকার। ঠিক আছে। লাস্ট ক্লাসে আমি আর একটা জিনিস, রেগুলার এক্সপ্রেশন আর ই স্যার রেগুলার এক্সপ্রেশন নিয়ে কিছু বলতে চাইছিলেন, এটা একটু দেখাইতে হ্যাঁ হ্যাঁ চাইছিলেন। হ্যাঁ 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 এক্সপ্রেশন। ঠিক আছে। রেগুলার এক্সপ্রেশনের এখানে লাস্ট ক্লাসে মেবি দেখিয়েছিলাম যে এই প্যাটার্নটা ম্যাচ করানোর জন্য কয়েকটা ধাপে, ফার্স্ট ওয়ে, সেকেন্ড ওয়ে এবং থার্ড ওয়ে, তিনটা ওয়েতে প্যাটার্নটা আমরা চেক করতে পারি। তো লাস্ট হচ্ছে যে এটা হচ্ছে যে সবচেয়ে ইজি ওয়ে, যেটা থ্রুতে প্যাটার্নটা চেক করা যায়। ঠিক আছে, এই পর্যন্ত মেবি হয়েছিল না, এইগুলা মেবি দেখানো হ্যাঁ হয়নি। স্যার পর্যন্ত হয়েছিল, হ্যাঁ স্যার হ্যাঁ এইগুলো দেখানো হয়নি। এগুলো দেখানো হয়নি। ঠিক আছে, এইটা আমি জাস্ট এখান থেকে শুরু করি।
ডট মানে হচ্ছে রিপ্রেজেন্ট সিঙ্গেল ক্যারেক্টার, ডটের পর একটা এস আছে মানে হচ্ছে সেকেন্ড ক্যারেক্টার ইজ এস, এবং হচ্ছে যে ফার্স্ট একটা যে কোনো ক্যারেক্টার। ডট মানে রিপ্রেজেন্ট সিঙ্গেল ক্যারেক্টার, সিঙ্গেল ডট মানে হচ্ছে যে কোনো ক্যারেক্টার। তার মানে এখানে কয়টা ক্যারেক্টার আছে, একটা ডট আর একটা হচ্ছে এস। তা এই ডটের এখানে ডট মানে হচ্ছে যে কোনো ক্যারেক্টার, তার মানে সামনে যদি সামনে এ আছে যে কোনো ক্যারেক্টার মানে এ থাকতে বি সি যাতে সমস্যা নেই, পরবর্তী সেকেন্ড যে ক্যারেক্টার সেটার জন্য এস থাকে, সেই জন্য এখানে সে ট্রু। এই যে এখানে পাশে আনসারটা দেওয়া আছে, এ ডট হচ্ছে যে সামনে যে কোনো ক্যারেক্টার থাক সমস্যা নেই, সেকেন্ড ক্যারেক্টার অবশ্যই এস থাকতে হবে, এস নাই এখানে ফলস। এটার ক্ষেত্রে প্রথমটা হচ্ছে ডট মানে যে কোনো ক্যারেক্টার, সেকেন্ড ক্যারেক্টার অবশ্যই এস থাকতে হবে, ঠিক আছে। এখানে প্রথমটা হচ্ছে যে কোনো ক্যারেক্টার ঠিক আছে, সেকেন্ডটা হচ্ছে যে এস আছে সেটাও ঠিক আছে, কিন্তু এটা লেন্থ হচ্ছে যে 3, ঠিক আছে, মোর দেন 2 ক্যারেক্টার, সেই জন্য এখানে ফলস আসছে। এখানে ডট হচ্ছে যে ডট মানে যে কোনো ক্যারেক্টার, তারপরে সেকেন্ড ক্যারেক্টার এস থাকতে হবে, এখানে কোনোটাই মিল নেই। এখানে হচ্ছে যে এক হচ্ছে যে মোর দেন 2 ক্যারেক্টার, এবং হচ্ছে যে প্রথমটা যে কোনো ক্যারেক্টার সেটা তো ঠিক আছে, কিন্তু সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে যে এস মানে ফার্স্ট এটা দেখি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে মোর দেন 2 ক্যারেক্টার, তার মানে এটা ফলস। যাই হোক না কেন মোর দেন 2 ক্যারেক্টার, এটা এখানে এস থাকুক বা ক্যারেক্টারের সাথে মিলে যাক তাতে সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে যে এটা হচ্ছে মোর দেন 2 ক্যারেক্টার, সেই জন্য যদি আমি এখানে ডাবল ডট যদি ইউজ, এখানে কয়টা আছে 1 2 3 4, যদি আমি এখানে তিনটা ডট দিতাম, এই জায়গায় তিনটা ডট দিয়ে যদি আমি এস দিতাম তাহলে এটা ট্রু হতো, ঠিক আছে। এটা আসুক দেখি, এটা দেখি প্রিন্ট করি, ডট ডট ডট, তো ফলস আছে, এখন দেখেন ট্রু আসবে, এই যে ট্রু আসছে এটা, হ্যাঁ। তার মানে হচ্ছে যে এক একটা ডট মানে এক একটা ক্যারেক্টার, ডট মানে যে কোনো ক্যারেক্টার, কিন্তু তিনটা ডট মানে এই যে প্রথম একটা ক্যারেক্টার মানে এই একটা ডট, সেকেন্ড একটা ডট মানে এই আর একটা ডট, থার্ড আর একটা ডট মানে হচ্ছে যে এই আর একটা ক্যারেক্টার, হ্যাঁ। আর লাস্ট ক্যারেক্টার আমি বলে দিয়েছি স্পেসিফিক ভাবে এস থাকা লাগবে, সেই জন্য এটা ম্যাচ করেছে। ওকে, এইবার এটা দেখি। এইখানে হচ্ছে যে মানে লাস্ট ক্লাসে যেটা সমস্যা ছিল, এখানে হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার সে চেক করে, হ্যাঁ। এখানে সব ক্যারেক্টার সে চেক করছে না, এখানে যে সিঙ্গেল ক্যারেক্টার এই যে রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করছে আমি দেখাই। এখানে দেখেন এ এ এম এন, এ এম এন, এই তিনটা ক্যারেক্টার মধ্যে যে কোনো একটা যদি একটা ক্যারেক্টার ম্যাচ করে, এই তিনটা ক্যারেক্টার মধ্যে অবশ্যই এটা সিঙ্গেল একটা ক্যারেক্টার হতে হবে। সেটা যদি এখানে কিন্তু সিঙ্গেল একটা ক্যারেক্টার, এখানে আছে কয়টা ক্যারেক্টার 1 2 3 4টা ক্যারেক্টার আছে, সেজন্য এটা ফলস আসছে। এখানে দেখেন এ এম এন, এই তিনটা ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার যদি এখানে থাকে, যে কোনো একটা ক্যারেক্টার বলতে বোঝাচ্ছে এখানে ক্যারেক্টার থাকতে হবে just একটাই, হ্যাঁ। এখানে একটা বেশি একের অধিক যদি থাকে তার মানে সেটা হবে না, সেটা ফলস। যেমন হচ্ছে যে এখানে এম এন এবং এ এম এন, এখানে আছে এ আছে, এ কিন্তু এগুলোর মধ্যে যেটা আছে সেটার মধ্যে এটা এ আছে, কিন্তু এখানে এ শুধুমাত্র এ যদি থাকতো তাহলে এটা ট্রু হতো, ঠিক আছে। কিন্তু এর সাথে কি আছে, বি সি ডি আছে, তার মানে এটা ফলস। কারণ এখানে বলা আছে যে এটার ফার্স্ট কারেক্ট এইখানে পাশে যেটা ম্যাচ করবে সে ম্যাচিং প্যারামিটার, এটা হচ্ছে যে তার প্যাটার্ন, আর পাশে কি আছে সে ম্যাচ করবে, এটা অবশ্যই সিঙ্গেল ক্যারেক্টার হতে হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে দেখেন এ এম এন, এটাও ফলস, কারণ হচ্ছে এম অ্যান্ড এ কামস মোর দেন ওয়ান্স, ঠিক আছে। এ এ আছে একটা, এম আছে একটা, তারপরে এন আছে একটা, কিন্তু এ আছে কয়বার, একবার। এম আছে কয়টা, 1 2 3 4, চারটা। এখন আমি আরেকটা জিনিস দেখি, এই জিনিসটা এটা কি কাজ করবে, এটা কি ট্রু আসবে না ফলস আসবে, একটু বলেন তো। স্যার এইটা স্যার মিলে যাচ্ছে তো, তাহলে ট্রু আসতে পারে স্যার, না ফলস আসবে স্যার, একটা যে False। কোনো একটা হলে। হ্যাঁ, যে কোনো একটা ক্যারেক্টার মিলতে হবে, সবগুলো মিললে হবে না কিন্তু, ঠিক আছে। হ্যাঁ স্যার। এখানে মানে হ্যাঁ হচ্ছে যে এটা এটা মিলতে হবে, অথবা এটা অথবা এটা, ঠিক আছে। ওকে, এটা একটা গেল। তারপর হচ্ছে যে রিজেক্টস কোয়ান্টিফিকেশন কাউন্ট, ঠিক আছে, আর ই জি ই এক্স মানে রেগুলার এক্সপ্রেশন কাউন্ট, হ্যাঁ। রেগুলার এক্সপ্রেশন কাউন্টের ক্ষেত্রে কি রেকর্ড হচ্ছে নাকি দেখি, একটু একটা মিনিট, নাহলে তোর বিপদ। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে বলা আছে এক্স কোয়েশ্চেন মার্ক, এক্স প্লাস যে ওয়াকার্স মোর দেন ওয়ান টাইমস, তারপরে এক্স দিয়ে স্টার দেওয়া আছে মানে এক্স এক্স ওয়াকার্স জিরো মোর টাইমস। এই এক্স মানে হচ্ছে যে একটা ক্যারেক্টার ধরলাম, কোয়েশ্চেন মার্ক মানে ওয়াকার্স ওয়ান্স অর নট এট অল, ঠিক আছে। এক্স প্লাস, প্লাস মানে এক্স এর সাথে যখন প্লাস থাকবে মানে
এক্স অকার মানে এক্স হচ্ছে একটা ক্যারেক্টার যেটা অকার ওয়ান্স অর মোর টাইমস, একবার অথবা তার বেশি হতে পারে। স্টার মানে হচ্ছে এক্স এর পরে স্টার মানে হচ্ছে যে অকার জিরো অর মোর টাইম, মানে একটা নাও থাকতে পারে এই ক্যারেক্টারটা এক্স, নাও থাকতে পারে অথবা তার বেশি সংখ্যা থাকতে পারে। এক্স দিয়ে এক্স হচ্ছে একটা ক্যারেক্টার, তার পাশে যদি আমি এখানে সংখ্যা বলে দিই 2 বা 1, মানে এন মানে হচ্ছে সংখ্যা, তাহলে হচ্ছে যে এক্স অকার্স এন টাইম, মানে এই এক্স ক্যারেক্টার যদি আমি এখানে 2 দিতাম তাহলে 2বার থাকা লাগতো প্যাটার্ন অনুযায়ী। এক্স এন দিয়ে তারপরে কমা দিলাম, তারপর হচ্ছে যে আমি এখানে কিছু দিলাম না, সেক্ষেত্রে কি এক্স অকার এন অর মোর টাইম, মানে হচ্ছে যে আমি এখানে যদি 2 দিতাম তার মানে মিনিমাম হচ্ছে হইতে হবে 2 অথবা তার বেশি। এখানে যদি আমি 1 দিতাম তার মানে এখানে 1ই হইতে হবে, এখানে যদি আমি 2 দিতাম তার মানে এক্স 2বার থাকতে হবে, ঠিক আছে। তারপরে এক্স এক্স তারপরে কার্লি ব্রেসেস এর মধ্যে আমি লিখলাম ওয়াই এবং জেড, তার মানে হচ্ছে যে এক্স অকার্স অ্যাট লিস্ট ওয়াই টাইমস বাট লেস দেন জেড টাইমস, মানে এখানে যদি আমি বলতাম 2বার থাকতে হবে, কিন্তু আমি এখানে বলে দিলাম 5, কিন্তু এক্স হচ্ছে যে অ্যাট লিস্ট 2বার থাকতে হবে এই এক্স ক্যারেক্টারটা। তারপরে কমা দিয়ে আমি যদি জেড এর মধ্যে বলে দিই আরেকটা সংখ্যা যে 5 বলে দিলাম, তার মানে হচ্ছে যে এক্স কমপক্ষে 2বার থাকতে হবে কিন্তু 5-এর কম, ঠিক আছে। বুঝতে পারলেন? এটা আমি ডিসক্রাইব করবো, এই হ্যাঁ। এক্সাম্পল দিয়ে বুঝাবো, হ্যাঁ। হুম এখন হুম দেখেন ঠিক আছে। এ এম এবং এন রেগুলার এক্সপ্রেশন ক্যারেক্টার ক্লাস কোয়ান্টিফাইস, এখানে দেখেন এ এম এন, এখানে হচ্ছে যে প্রথমে প্রিন্ট করলো, তারপরে এখান থেকে সে চেক করছে যে এই কোয়েশ্চেন মার্কে মানে কি, কোয়েশ্চেন মার্কে হচ্ছে যে অকার্স ওয়ান্স অর নট এট অল, ঠিক আছে। তার মানে হচ্ছে যে এ কয়টা আছে, একটা আছে, তার মানে এটা ম্যাচ করেছে, এটা ট্রু। তারপরে এম এন, তারপর কোয়েশ্চেন মার্ক দিয়ে এখানে কয়টা আছে, এই দুই তিনটা, এ কামস মোর দেন ওয়ান টাইম, ঠিক আছে। মানে এখানে বলা আছে যে একটাই সে নিবে, কিন্তু সেখানে 3টা ক্যারেক্টার দেওয়া আছে। আবার হচ্ছে যে এম এ এম এন, এ এম এন দিয়ে আমি এখানে অনেকগুলা এ ক্যারেক্টার এবং এম ক্যারেক্টার দিচ্ছি এবং সাথে এন দিয়েছি, তার মানে এটাও ফলস, কারণ আমি এখানে বলা আছে যে যে কোনো হ্যাঁ এই 3টার মধ্যে যেটা থাকুক না কেন জাস্ট একটা ক্যারেক্টার ম্যাচ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানেও এম এন দিয়েও সেটাও, এগুলো সবগুলো ফলস আসবে, ঠিক আছে। এখানে সবগুলো বলা আছে যে একটা ক্যারেক্টার ম্যাচ করতে হবে, এটা বলা আছে। আমি যদি এটা নাও দিতাম, এই কোয়েশ্চেন মার্ক যদি নাও দিতাম, তার মানে হচ্ছে যে ওই সেম কাজটাই সে করতো, মানে সে ফলসই ধরতো, একটা ক্যারেক্টার যত সময় না পাবে তত সময় সে ফলস ধরবে, এবং সেই ক্যারেক্টারটা অবশ্যই এর মধ্যে থাকতে হবে এই যে প্যাটার্নের মধ্যে। আর আরেকটা হচ্ছে যে প্লাস, প্লাস দিয়ে আরেকটা এক্সাম্পল, প্লাস যখন থাকবে তার মানে এ অথবা মোর, এ কয়টা আছে, একটা, প্লাস মানে হচ্ছে যে ওয়ান্স অর মোর টাইমস, ওকে। এটা ট্রু, এটা ট্রু, এটা ট্রু, এটা ফলস। এটা কেন ফলস হয়েছে একটু বলেন তো, এটা এটা ফলস কেন? স্যার ওইটা, স্যার এটা, স্যার এই যে জেড আর টি তো স্যার এই যে এ এম এন এর ভিতরে তো এই দুটো দেওয়া নেই স্যার। এ এম এন এর ভিতরে যদি হ্যাঁ, যেহেতু নেই সেহেতু এ এ জেড জেড টি এর জন্য স্যার ফলস আসছে, মেবি, মেবি না এর জন্য আসছে। এই জন্য আসছে না, যদি লেখা এ আছে এম, তো, তাই না? ঠিক আছে, হ্যাঁ স্যার সমস্যা নাই, পাশে তো আবার সমস্যা লেখা নাই, আছে। দেখে বুঝতে পারলেও তাও সমস্যা নাই, হ্যাঁ, জিনিসগুলো বুঝতে হবে, বুঝলেই হবে। পরবর্তীতে বাসা প্র্যাকটিস করবেন, তাহলে জিনিসগুলো পারবেন, মানে এইটা দেখে তো এখন বুঝতে পারতেছেন, বোঝার পরে যখন আপনি নিজে প্র্যাকটিস করবেন তখন এই জিনিসগুলো আর একটু ক্লিয়ার হবে, হ্যাঁ, ঠিক আছে। হুম স্যার। কিন্তু প্র্যাকটিস না করলে শুধুমাত্র বুঝে লাভ হবে না, ওকে। আর এটা হচ্ছে যে আরেকটা কি, এ এম এন্ড এন স্টার দেওয়া মানে হচ্ছে যে যতবার খুশি আমি ততবার দিতে পারি, কিন্তু এই প্যাটার্নের মধ্যে যেটা বলে দিয়েছি সেটা অবশ্যই থাকতে হবে। এ আমি একবার, আর এম দিয়েছি কয়বার, 3বার, এন দিয়েছি একটা, আবার এ দিয়েছি, তার মানে 3টাই আছে, কিন্তু এটা কিন্তু ট্রু আসছে সেই জন্য, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশন ম্যাচ ক্যারেক্টার, মেটা ক্যারেক্টার। মেটা ক্যারেক্টার হচ্ছে কোনগুলা, যেমন আমি যদি বলে দিই যে ডিজিট কোনো, আপনি, আমরা অনেক সময় বলি না যে আমি যখন ইনপুট দিব শুধু ডিজিট গুলা নিবে, তারপরে হচ্ছে যে আমরা বলে দিই যে এই কাজ স্ল্যাশ নিতে পারবে না, ঠিক আছে, অ্যাট দ্য রেট ছাড়া অন্য কিছু নিতে পারবে না, ঠিক আছে। বা আবার বলে দিই যে বিভিন্ন সময় ওই যে সিকিউরিটি রিজনে যেখানে ফার্স্ট নেম লাস্ট নেম লেখার ক্ষেত্রে কেউ যদি অ্যাট দ্য রেট দিতে চায়, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার গুলো ইউজ করতে চায়, সেটা যেন না দিতে পারে, তখন হচ্ছে যে এই ধরনের প্যাটার্ন গুলো ইউজ করতে হয়, হ্যাঁ। মানে টোটাল যে আমি এখন পর্যন্ত যা দেখাইলাম এগুলার মানে রেগুলার এক্সপ্রেশনের কাজই হচ্ছে যে ভ্যালিডেশন করা, মানে আপনি মানে এক্সেস গুলা আপনি বলে দিবেন স্পেসিফিক ভাবে যে আপনি 10টা ক্যারেক্টারের বেশি কাউকে লিখতে দিবেন না,
সংখ্যা লিখবে, সংখ্যা এত থেকে এতর মধ্যে তাকে লিখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো যে বলবে এগুলো হচ্ছে যে রেগুলার এক্সপ্রেশনের কাজ। তা এখানে হচ্ছে যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে যখন ডি দিচ্ছি, তার মানে হচ্ছে যে এনি ডিজিট শর্ট অফ 0 to 9, 0 to 9 এর মধ্যে এনি ডিজিট আমরা দিতে পারি। ক্যাপিটাল ডি ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ তারপরে ক্যাপিটাল ডি। এটা থ্রুতে যখন আমরা মানে এইভাবে যখন কোনো একটা রেগুলার এক্সপ্রেশন ইউজ করব, তার মানে হচ্ছে যে এনি নন ডিজিট মানে 0 থেকে 9 হইতে পারবে না, এটা মানে হচ্ছে যে এটা, ঠিক আছে। আর এই যে সামনে যে ক্যারেট, ক্যারেট হচ্ছে নট সাইনের মতন কাজ করবে, নটের মতন, ঠিক আছে। তারপরে স্মল এস, স্মল এই যে ব্যাকওয়ার্ড স্ল্যাশ স্মল এস মানে এনি হোয়াইট স্পেস ক্যারেক্টার, ঠিক আছে। শর্ট অফ যেমন টি, টি মানে কি জানেন? টি, স্মল টি, স্যার ট্যাব নাকি? হ্যাঁ। তারপরে হচ্ছে যে স্মল এন, তারপরে এক্স, হ্যাঁ। তো এগুলো হচ্ছে এনি হোয়াইট স্পেস ক্যারেক্টার শর্ট অফ, যেমন এগুলা, হ্যাঁ। তো এগুলো বোঝানোর জন্য এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ এস এর মাধ্যমে বোঝায়। ক্যাপিটাল এস এর থ্রুতে যখন বোঝায় এনি নন হোয়াইট ক্যারেক্টার, যে কোনো, এইখানে দেখেন সবগুলোর মধ্যে একটা জিনিস দেখেন কমন, যেগুলো হচ্ছে যে ক্যাপিটাল লেটারে আছে সেগুলা মানে হচ্ছে যে নট হিসেবে কাজ করবে, নট। যেমন ডি মানে স্মল ডি মানে সেটা ডিজিট, স্মল এস মানে হচ্ছে হোয়াইট স্পেস, ঠিক আছে। তারপরে স্মল ডব্লিউ মানে হচ্ছে যে এনি ওয়ার্ড ক্যারেক্টার, ঠিক আছে, মানে স্মল এ টু জেড তারপরে 0 to 9, হ্যাঁ, এনি ওয়ার্ড ক্যারেক্টার। তারপর হচ্ছে যে বি, বি হচ্ছে যে কি বাউন্ডারি, ওয়ার্ড বাউন্ডারি। আর যখনই আমরা হচ্ছে ক্যাপিটাল মানে এগুলা যখন ক্যাপিটাল ফরম্যাটে চলে যাচ্ছি, তখন তার মানে হচ্ছে নন, নন বাউন্ডারি। দেখেন এখানে শুধু না কথাটা বলা আছে, যে যখন ক্যাপিটাল ডব্লিউ তখন হচ্ছে নন ওয়ার্ডস, কোনো ওয়ার্ড হইতে পারবে না। তারপরে এস মানে কোনো হোয়াইট স্পেস, ক্যাপিটাল এস মানে কোনো হোয়াইট স্পেস থাকবে না। তারপরে ক্যাপিটাল ডি মানে হচ্ছে নন ডিজিট, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে। তো জাস্ট আমি এগুলো দেখাই দিলাম, নিচের যেগুলো আছে এগুলো একটু নিজে নিজে দেখে নেবেন, ঠিক আছে। এত কঠিন কিছু না, এই জিনিসটা মেবি বুঝতে হবে। এই জিনিসটা, এই জিনিসটা একটু দেখবেন যদি পারেন কিনা, ঠিক আছে, চেষ্টা করবেন। আর এগুলো ইজিলি পারবেন, এখানে কি কি বলা আছে। এতটুকু পর্যন্ত কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার এগুলো সবটা? হ্যাঁ স্যার এগুলা ক্লিয়ার বুঝতে পারছি। ওকে। আপনাদের কি ক্লাসে মনে হয় এগুলো দেখানোর কথা, দেখা সবগুলো দেখানো সম্ভব হয় কিনা জানি না, ভার্সিটিতে আসলে সময় সংক্ষেপ থাকে, ইয়া থাকে। এগুলো কি দেখানো হয়েছে পুরোটা? স্যার আমি তো ডিপ্লোমা শেষ করলাম, এখনো বিএসসি ভর্তি হয়নি, এই জন্য। ও, ভর্তি হননি এখনো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এক্সেপশন হ্যান্ডলিংটা আমরা দেখাই দিই আজকে, ঠিক আছে। এক্সেপশন 2 3 কে আছে ক্লাস? কায়সার হামিদ কোন সময় এসে জয়েন করছেন? টেরই তো পেলাম না। কায়সার হামিদ কি বুঝতে পেরেছেন আজকে ক্লাস? ওকে। এক্সেপশন হ্যান্ডলিংটা বলি। এক্সেপশন হ্যান্ডলিং হচ্ছে যে এরকম যে আপনার কোনো প্রোগ্রাম যে আহ, আপনার কোনো অ্যাবনর্মাল একটা কন্ডিশনের কারণে হঠাৎ করে বন্ধ হয়ে গেল চলতে চলতে, বা চলা অবস্থায় বা চালানোর সময় বন্ধ হয়ে গেল, তখন সেটাকে বলছে এক্সেপশন, ঠিক আছে। তো এক্সেপশনের হচ্ছে যে আপনার হায়ারার্কিটা আমরা দেখে নিই যে এক্সেপশন আসলে, এই হায়ারার্কিটা দেখে যদি আমরা কাজ করি তাহলে জিনিসটা বুঝতে পারবো যে এক্সেপশন আসলে কত ধরনের হয়, ঠিক আছে। তো এখানে যেটা বলা আছে সেখানে হচ্ছে যে জাভা ডট ল্যাং ডট থ্রোয়েবল যে ক্লাস, হ্যাঁ, এই ক্লাস থ্রোয়েবল হচ্ছে, সরি, জাভা ডট ল্যাং এবং থ্রোয়েবল, হ্যাঁ, জাভা হচ্ছে এটা একটা ফোল্ডার, ল্যাং হচ্ছে একটা ফোল্ডার, তার মধ্যে হচ্ছে থ্রোয়েবল নামে একটা ক্লাস আছে, যার মধ্যে এই যে ক্লাসগুলা এগুলা, থ্রোয়েবল ক্লাসটা হচ্ছে সবার রুট। তো আমি এই জিনিসটা এখানে দেখাই ইন্টেলিজে আইডিতে, দেখি জাভা ডট ল্যাং, না এই যে আরটি, আরটি হচ্ছে কি রুট, রুট লাইব্রেরি, রুট লাইব্রেরির মধ্যে জাভা, জাভার মধ্যে কোথায় ল্যাং এর মধ্যে, ল্যাং এর মধ্যে কোনটা, এটা হচ্ছে আমাদের নামটা যেন কি, থ্রোয়েবল টি, এই যে থ্রোয়েবল হচ্ছে যে কি এটা ক্লাস ইন্টেলিজে আইডিতে এখানে বলে, এই যে ক্যাপিটাল এখানে সি মানে হচ্ছে যে ক্লাস, ক্লাসের নাম, হ্যাঁ। তো আমি যখন এই ক্লাসটাকে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম, তখন দেখেন এই থ্রোয়েবল ক্লাস ইমপ্লিমেন্ট করেছে কি সিরিয়ালাইজেবল যে ইয়া আছে, একটা ইন্টারফেস আছে, সেটাকে সে ইমপ্লিমেন্ট করেছে। তো এখানে যাই, থ্রোয়েবল ক্লাস এখানে যাই, এখানে যাওয়ার পরে
ওকে, বুঝতে। এগুলো হচ্ছে যে আপনার এই যে থ্রোয়েবল যে ক্লাস, এটা ইমপ্লিমেন্ট করেছে সিরিয়ালাইজেবল। কিন্তু এই যে থ্রোয়েবল যে ক্লাস, এটা হচ্ছে যে কিসের প্যারেন্ট? এইটা প্যারেন্টটা হচ্ছে যে কি এক্সেপশন। এক্সেপশনের হচ্ছে যে এটা প্যারেন্ট। আর হচ্ছে ইরোর, ইরোর নামে একটা ক্লাস আছে, সেটারও একটা প্যারেন্ট। তো ইরোরটা এবং এক্সেপশনটা কোথায় আছে? দাঁড়ান একটা মিনিট। ইরোর, ইরোর, ইরোর। ঠিক আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো যে ওইটার সাথে এটা কি হবে রিলেশনটা। জাস্ট এতটুকু বুঝেন যে হায়ারার্কি অফ দ্য জাভা এক্সেপশন ক্লাস, এক্সেপশন ক্লাসের মধ্যে থ্রোয়েবল নামে একটা ক্লাস আছে, যেগুলো হচ্ছে যে এই এক্সেপশন এবং হচ্ছে যে ইরর, এই ক্লাসগুলোর হচ্ছে যে প্যারেন্ট হচ্ছে যে কি থ্রোয়েবল ক্লাস। তার মানে হচ্ছে থ্রোয়েবল ক্লাসের মধ্যে যেগুলো আছে সেগুলোকে সে মানে ইউজ করতে পারবে, এক্সটেন্ড করে ইউজ করতে পারছে। তো এগুলো হচ্ছে থ্রোয়েবল ক্লাসটা হচ্ছে যেটা প্যারেন্ট। এবং হচ্ছে যে এই এক্সেপশন যে একটা ক্লাস আছে, তার মধ্যে যে অনেকগুলো ক্লাস আছে। একটা হচ্ছে যে কম্পাইলড চেকড এক্সেপশন। মানে এই যে এখানে যে এক্সেপশন গুলো আছে, এক্সেপশন আবার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে চেকড, আনচেকড, এবং হচ্ছে যে আবার হচ্ছে যে ইরর। হ্যাঁ, টোটাল হচ্ছে যে মানে দুই ধরনের, কিন্তু হচ্ছে যে জাভা টি পয়েন্টে এটা বোঝানোর খাতিরে তিন ধরনের এখানে উল্লেখ করা আছে। যেমন হচ্ছে যে চেকড, আনচেকড এবং ইরর। কিন্তু ইররটাও হচ্ছে যে একটা কি আনচেকড এক্সেপশন, এই ইররটা। চেকড এক্সেপশনটা কি? চেকড এক্সেপশনটা হচ্ছে যে এরকম এক্সেপশন যখন আপনি প্রোগ্রামটা রানিং অবস্থায়, মানে রান হচ্ছে। এখানে বলা আছে দেখেন যে ক্লাস উইচ ডাইরেক্টলি ইনহেরিট থ্রু throwable class and except runtime exception and error are known as checked exception। তো এটা হচ্ছে যে আসলে অ্যাকচুয়াল এক্সাম্পলের চাইতে আমি সহজ ভাষায় বুঝাই। যখন প্রোগ্রামটা আপনি করবেন, মানে রান করার আগে আমাদের কি করতে হয়? কম্পাইল করতে হয়। ঠিক আছে, ওই কম্পাইলেশনের সময় যে ইরর মানে প্রবলেম গুলো ঘটে, এবং সেই প্রবলেমের কারণে যখন আপনার এটা হঠাৎ করে আপনার মানে প্রোগ্রামটা চলতে যে বন্ধ হয়ে যাচ্ছে, মানে কাজ করছে না, হ্যাঁ, ওই সময় যে এক্সেপশন গুলো ঘটে সেটা হচ্ছে যে কি চেকড এক্সেপশন। ঠিক আছে, মানে হচ্ছে চেকড এক্সেপশন, এক্সেপশন আর চেকড অ্যাট কম্পাইল টাইম। মানে চেকড এক্সেপশনটা কাজ করে কম্পাইল টাইমে। ঠিক আছে, আর এখানে যে আহ, একটা এক্সাম্পল মানে সংজ্ঞাটা দেওয়া আছে, দি ক্লাস হুইচ ইজ ডাইরেক্টলি ইনহেরিটেড থ্রোয়েবল ক্লাস এক্সেপ্ট রান টাইম এন্ড ইরর। তো এখানে হচ্ছে যে এই জিনিসটা দেখেন, রান টাইম, কিন্তু রান টাইম হচ্ছে যে এই যে রান টাইম নামে একটা ক্লাস আছে, তার মধ্যে এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছি এগুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে যে রান টাইম, রান টাইমের পার্ট। অ্যারিথমেটিক, নাল পয়েন্ট, মানে এগুলো হচ্ছে যে রান টাইম। কোনটা? রান টাইম হচ্ছে প্রোগ্রাম রানিং অবস্থায় আছে তখন। আর হচ্ছে যে এক্সেপশনের মধ্যে আইও, এসকিউএল এবং হচ্ছে যে ক্লাস নট ফাউন্ড। এটা হচ্ছে যে কখন আইও, আইও এক্সেপশন কখন? ধরেন আপনি প্রোগ্রামটা রান করার আগে আপনি বলে দিলেন যে যে আপনি একটা প্রোগ্রামের মধ্যে কোনো একটা ফাইল, আপনার পিসির মধ্যে একটা কোনো ফাইল আছে, সেখান থেকে সে কোনো কিছু রিড করবে, করে নিয়ে তারপরে সেটা আপনাকে দেখাবে। ধরেন আপনি কোনো নোটপ্যাডে কোনো কিছু লিখে রাখলেন, আপনার প্রোগ্রামে বলা আছে নোটপ্যাডে যেটা আছে সেটা আমার উইন্ডোজের মধ্যে দেখাও। কিন্তু সে যখন পড়তে যাচ্ছে ওই ফাইলটা ওপেন করে ওইখান থেকে দেখতে যাচ্ছে কি লেখা আছে। ওই কাজটা কখন হয়? ওইটা কম্পাইলেশনের সময়। ওই কম্পাইলেশনের সময়ই দেখতে পাচ্ছে যে ওই ফাইলটা ওইখানে নাই। তখন যে ইররটা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে কি চেকড এক্সেপশন। ঠিক আছে, তো ওইটা হচ্ছে মানে কম্পাইল টাইম এক্সেপশন। এই কম্পাইল টাইম এক্সেপশন মানে হচ্ছে যে এই যে আইও এক্সেপশন, এসকিউএল এক্সেপশন, তারপরে ক্লাস নট ফাউন্ড এক্সেপশন। তো এই ক্লাস নট ফাউন্ড, এসকিউএল এক্সেপশন মানে হচ্ছে যে আপনি ডাটাবেস রিলেটেড যখন কাজ করছেন, ডাটাবেসটা খুঁজে পাচ্ছেন না বা ডাটাবেস রিলেটেড কোনো প্রবলেম হলো, সেটা হচ্ছে যে প্রোগ্রামটা রান করার আগ মুহূর্তে যে এক্সেপশন গুলো ঘটে সেগুলো হচ্ছে চেকড এক্সেপশন। আর হচ্ছে রান টাইম এক্সেপশন বা আনচেকড এক্সেপশন। তো এই আনচেকড এক্সেপশন কোনটা? আনচেকড এক্সেপশন হচ্ছে এইটা, যেমন অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, তারপর হচ্ছে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। এগুলো হচ্ছে যে আপনার আনচেকড এক্সেপশন। মানে এগুলো তো আসলে কম্পাইল টাইমে এসে চেক করে না, এগুলো হচ্ছে যে কি রান টাইম এক্সেপশন। আনচেকড এক্সেপশন হচ্ছে যে কি রান টাইম এক্সেপশন। এখানে মেবি বলা আছে এটা, আনচেকড এক্সেপশন আর নট চেকড এট আ কম্পাইল টাইম বাট দে চেকড এট রান টাইম। মানে আপনি ধরেন একটা প্রোগ্রাম তৈরি করলেন, সেখানে কোনো ইনপুট দিচ্ছেন। ধরেন আপনার একটা ভেরিয়েবল হচ্ছে এ, আর একটা হচ্ছে যে ভেরিয়েবল কি বি। দুইটা ভেরিয়েবলের থ্রুতে আপনি কি করবেন? যোগ করবেন দুইটা সংখ্যা। ঠিক আছে, মানে এ এর মধ্যে আপনি ভ্যালু রাখলেন 2, আর বি একটা ভেরিয়েবল আপনি ধরলেন, সেটার মধ্যে রাখলেন কত? 3। 3 আর 2 5 আপনি যোগ করবেন, কিন্তু আপনি সেখানে ভেরিয়েবল মধ্যে সংখ্যা না দিয়ে আপনি দিলেন একটা ক্যারেক্টার, দিলেন এ, দিলেন মানে এ এর মধ্যে আপনি আপনার নাম লিখলেন, আর বি এর মধ্যে 5 লিখলেন।
তাহলে তো সেটা যোগ হবে না। তখন যে ইররটা দিবে সেটা হচ্ছে যে কি, তখন সেই ইররটা দিবে কি হচ্ছে নাম্বার ফরম্যাট এক্সেপশন। মানে আপনি বলেছেন যে ইনপুট হিসেবে নাম্বার দেওয়ার জন্য, কিন্তু আপনি দিচ্ছেন হচ্ছে টেক্সট আর একটা দিচ্ছেন ভ্যালু, ঠিক আছে। আর নাল পয়েন্টার এক্সেপশন মানে হচ্ছে যে আপনি নাল পয়েন্টার এক্সেপশন মানে যেটার মধ্যে আপনি কোনো কিছু ভ্যালু নাই, মানে সেই ভেরিয়েবলটা নাল হিসেবে বলা মানে পাচ্ছে। যখন সে প্রোগ্রামটা রান করছে তখন সে দেখছে যে ওই ভেরিয়েবলটা সে নাল, হ্যাঁ, তার মধ্যে কোনো ভ্যালু পাচ্ছে না, তখন সে নাল পয়েন্টার এক্সপ্রেশন দেখায়। আর অ্যারিথমেটিক এক্সপ্রেশন মানে আপনি যোগ বিয়োগ করার সময় কোনো দূরে ইরো দিচ্ছে, যেমন হচ্ছে যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করছেন, ঠিক আছে, জিরো দ্বারা ভাগ করছেন, তখন কি ইনফিনিটি দেখায়। তো এই টাইপের যখন ইরো দেখায় তখন হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন। তো এই কাজগুলো কখন করে, প্রোগ্রামটা রানিং অবস্থায় আছে তখন, আপনি যখন প্রোগ্রামটা দিয়ে কোনো কিছু করতে যাচ্ছেন তখন আপনি ভুলভাবে ইনপুট দিচ্ছেন, তখন হচ্ছে যে এই ধরনের এক্সেপশন গুলো শো করে। ইন্ডেক্স আউট অফ বাউন্ড, ইন্ডেক্স আউট অফ বাউন্ড কখন দেখায়? ইন্ডেক্স আউট অফ বাউন্ড তখনই দেখায় যখন আপনার কোনো একটা ভ্যালু, আপনি কোনো একটা ইনপুট অ্যারে, এটা হচ্ছে যে অ্যারে ক্ষেত্রে দেখায়। অ্যারে হচ্ছে যে ধরেন আপনার বাসায় সোফার মধ্যে 3টা সিট আছে, আপনি আপনার বাসায় মানুষজন আসছে হচ্ছে যে 5 জন, তো আপনি 3টা সিটে 3 জনের বেশি 5 জন বসাতে পারবেন না। তো তখন দেখা যাচ্ছে যে অ্যারে আউট অফ বাউন্ড এক্সেপশন, মানে তার বাউন্ডারির বেশি, তার জায়গার বেশি হচ্ছে যে লোক চলে আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে সেটা হচ্ছে যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। আর স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড, ঠিক আছে, ঠিক অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। স্ট্রিং হচ্ছে কি, স্ট্রিং হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট একটা মানে স্ট্রিং হচ্ছে টেক্সট এবং যেটা হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার। তো ক্যারেক্টারে হচ্ছে যদি একটা স্পেস বলে দেন যে এতটুকু ক্যারেক্টার পর্যন্ত সে লিখতে পারবে, তার বেশি পারবে না, তখন আপনি কোনো লিমিটেশন দিয়ে দেন, কিন্তু তার চেয়ে যদি সে বেশি লেখে বা এরকম কোনো যদি এক্সেপশন ঘটে, যে আপনি একটা নির্দিষ্ট স্পেস বলে দিচ্ছেন তাতে বেশি হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এটা দেখায়। আর এই যে এখানে আরেকটা আনচেকড এক্সেপশন, যেটাও রান টাইমের ক্ষেত্রেই ঘটে, মানে প্রোগ্রাম চালু অবস্থায় ঘটে, যেমন স্ট্যাক ওভারফ্লো, ভার্চুয়াল মেমোরি ইরর, আউট অফ মেমোরি ইরর। এগুলা কি ইরর ক্লাসের মানে ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। কারণটা কি, এগুলো হচ্ছে যে আপনার হাতে কোনো কন্ট্রোল নাই, এগুলো হচ্ছে যে আপনার কন্ট্রোল আছে, কন্ট্রোল নাই বলতে তা না, মানে কন্ট্রোল আছে, আপনি প্রোগ্রামটা যত ইফিশিয়েন্ট ওয়েতে ডিজাইন করতে পারবেন তত আপনি এই ইরর গুলো আপনি কম হবে, যেমন স্ট্যাক ওভারফ্লো, ভার্চুয়াল মেমোরি ইরর, আউট অফ মেমোরি ইরর, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে যে এক ধরনের ইরর, বা ইররটাকে বলছে যে আনচেকড এক্সেপশন। কারণ আনচেকড এক্সেপশন হচ্ছে যে রান টাইম এক্সেপশন, মানে প্রোগ্রাম চলা অবস্থায় এটা ঘটতে পারে। ধরেন আপনার আপনি মোবাইলে কোনো অ্যাপস আপনি ইউজ করছেন, কোনো গেম খেলছেন, কিন্তু গেমের চলার ক্ষেত্রে দেখা যাচ্ছে মেমোরি ফুল হয়ে গেল, ফুল হয়ে গেলে হঠাৎ করে সে অ্যাপসটা বন্ধ হয়ে গেল, হ্যাঁ। তো ওই ধরনের যখন মানে আপনার মেমোরি হচ্ছে 4 জিবি, আপনার আপনার দরকার হচ্ছে যে 5 জিবি মেমোরি দরকার, তখন কিন্তু আসলে সেটা ইউজ হবে না, ঠিক আছে। তখন হচ্ছে যে ইরর গুলা ঘটবে আর কি, এই ধরনের ইরর গুলো, স্ট্যাক ওভারফ্লো, ভার্চুয়াল মেশিন ইরর, তারপরে আউট অফ মেমোরি ইরর, এই ধরনের ইরর গুলো পাবেন আপনি, ঠিক আছে। এই জিনিস এটা বুঝলেন, মানে বুঝাইতে কি পারলাম কি পারলাম না, কায়সার আহমেদ, কি বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, এটা বুঝছি। ওকে। ট্রাই ট্রাই এবং ক্যাচ। ট্রাই হচ্ছে যে আপনার ধরেন ওটা আমি এক্সাম্পল সহ দেখাই। আপনি এটা কোনো কোড আপনি লিখলেন এবং লেখার পরে ক্যাচ হচ্ছে যে এক্সেপশন, যেটা হচ্ছে ক্যাচ করবে যদি কোনো ইরর থাকে, তখন সে এক্সেপশনটা ক্যাচ করবে। এটা তো এক্সেপশন তৈরি করা, ম্যানুয়ালি তৈরি করা এক্সেপশন, মানে কোনো সংখ্যাকে জিরো দিয়ে ভাগ করছে তার মানে একটা ইনফিনিটি আসবে, সেটা হচ্ছে একটা এক্সেপশন। সেই এক্সেপশনটা সে ক্যাচ করবে কি অ্যারিথমেটিক একটা এক্সেপশন। তো এই ক্ষেত্রে একটা হচ্ছে যে রেফারেন্স টাইপ ভেরিয়েবল কোন টাইপের, অ্যারিথমেটিক এক্সেপশন টাইপের, এইটাকে যখন প্রিন্ট করব তখন সে এইরকম একটা মেসেজ সে শো করাচ্ছে। তো ট্রাই এর থ্রুতে আমরা কোনো কোড যদি লিখি, তো ট্রাই এর মধ্যে কোডটা লিখবো, কিন্তু যদি কোনো অ্যাবনর্মাল কন্ডিশন ঘটে, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি জানা থাকে যে এরকম একটা কিছু ঘটতে পারে, তাহলে আমি ডাইরেক্টলি সেই স্পেসিফিক সেটাকেই বলে দিচ্ছি যে অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা ঘটতে পারে, সেই জন্য এটা দেখাচ্ছে। কিন্তু আমি যদি চাই যে অ্যারিথমেটিক না দিই, এখানে তো যে কোনো কিছু ঘটতে পারে, যে যোগ বিয়োগের মধ্যেই ভুল হবে তা তো না। সেক্ষেত্রে ডাইরেক্ট আমি যদি এক্সেপশন ক্লাসটা লিখি, তাহলে সেক্ষেত্রে সে যেটাই আসুক না কেন সেটা সে বুঝতে পারবে এবং ধরতে পারবে। স্পেসিফিক কারণ ভাবে বলে দিচ্ছি, কারণ হচ্ছে যে এখানে আমরা জানি যে এখানে অ্যারিথমেটিক এক্সপ্রেশনটাই ঘটছে সেই জন্য, ঠিক আছে। তো আজকে আমি জাস্ট এই ট্রাই, ক্যাচ এবং ফাইনালি এবং থ্রোস, এই চারটা জাস্ট সংজ্ঞাটা বলে দিই। নেক্সট ক্লাসে আমরা ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের দুইটা আমি এক্সাম্পল দেখাবো, আর ট্রাই, ক্যাচ নিয়ে একটু আলোচনা করবো, হ্যাঁ।
আজকে মনে হয় একটু বেশি বলে ফেলছি। ক্যাচের কাজ হচ্ছে যদি কোনো এক্সেপশন ঘটে সেটাকে সে ধরে, মানে যদি কোনো এক্সেপশন ঘটে সেটাকে যেন সে ধরতে পারে। ট্রাই ক্যাচের কনসেপ্টটা হচ্ছে এই জন্য যে আপনার প্রোগ্রামটা যেন হুট করে বন্ধ না হয়ে যায়, কারণ আপনারা যখন অনেক আগে উইন্ডোজ ইউজ করতেন, ঠিক আছে, 5-7 বছর বা 10 বছর আগে, তখন দেখতেন যে প্রোগ্রাম চালু হওয়ার সময় একটা ইরর দেখায় হুট করে বন্ধ হয়ে যেত, ঠিক আছে, বা চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যেত, ঠিক আছে, বা প্রোগ্রামটা ক্র্যাশ করতো। তো ওই ক্র্যাশ বা এই ধরনের ইয়াগুলা অ্যাভয়েড করার জন্যই এই অপশনগুলো রাখা হয়েছে, ঠিক আছে, ট্রাই মানে এক্সেপশন হ্যান্ডেলিং, যে যার জন্য হচ্ছে যে জাভা জাভা প্রোগ্রাম যত ডে বাই ডে যাচ্ছে, মানে আপগ্রেড হচ্ছে, বিভিন্ন নতুন নতুন ফিচার আসছে, এবং এই এক্সেপশন হ্যান্ডলিংটা জাভা মানে মানে খুবই পপুলার। বিশেষ করে এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে আপনার ইউজ করা হয় না এমন কোনো ল্যাঙ্গুয়েজ নেই। আপনি যদি সি শার্প করেন, তারপর পিএইচপি করেন, ওখানেও পাবেন আপনি ট্রাই ক্যাচ। এই শুধুমাত্র আপনি যদি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখেন, সেটা যদি জাভাটাই শিখেন, যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনি খুব সহজেই করতে পারেন, গ্র্যাব করতে পারবেন। আপনি জাস্ট জাভাটা কমপ্লিট করার পরে আপনি সি শার্প আপনি দেখেন, তারপরে পিএইচপি একটু দেখেন, দেখবেন যে আপনার খুব ইজি মনে হবে, ঠিক আছে। জাস্ট একটু মানে ফরমেশনটা একটু আলাদা, ডিফারেন্ট, কিন্তু কনসেপ্ট একদম সেম। ক্যাচ হচ্ছে যে যদি কোনো এক্সেপশন পায়, যা যদি কোনো আপনার অ্যাবনর্মাল কন্ডিশন পায়, সেটাকে সে ধরবে আসলে কি কারণে এক্সেপশনটা ঘটলো, সেটাকে সে প্রিন্ট করাবে। আমরা যদি প্রিন্ট করাতে চাই, প্রিন্ট করবে। ফাইনালি কি, ফাইনালি হচ্ছে যে ট্রাই এবং ক্যাচ। ধরলাম আমি কোনো একটা প্রোগ্রাম যখন রান করব, রান করার জন্য আমি কোডটা মেইন কোডটা লিখবো ট্রাই এর মধ্যে। এই কোডের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা ক্যাচের থ্রুতে সে ইরোরটাকে ধরবে, যে এটা আসলে এই ধরনের একটা ইরোর আসছে, সেই ইরোরটাকে সে প্রিন্ট যদি করাতে চায়, আমরা প্রিন্ট করাই দেবো। আর ফাইনালিটা হচ্ছে কিরকম, ফাইনালি হচ্ছে ট্রাই অথবা ক্যাচ, ট্রাই অথবা ক্যাচ, এর মধ্যে যাই হোক না কেন সেটার উপরে সে ডিপেন্ড করে না। এই ট্রাই ক্যাচের পরে সে ফাইনালির মধ্যে যা থাকবে সেটাকে অবশ্যই সে এক্সিকিউট করবে। এখানে দেখেন একটা সংজ্ঞা বলা আছে, ফাইনালি ব্লক ইউজ টু এক্সিকিউট ইম্পর্টেন্ট কোড অফ দ্য প্রোগ্রাম ইফ দ্য এক্সিকিউটেড ইফ ইট ইজ এক্সিকিউটেড হোয়েদার দ্য এক্সেপশন ইজ হ্যান্ডেলড অর নট। এক্সেপশন হ্যান্ডেল মানে হচ্ছে যে ইররটাকে সে ধরে সে করা, মানে হ্যান্ডেল করা, মানে মানে ইরর আসলেই যে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে এরকম কিছু না, ইররটাকে ধরে হ্যান্ডেল করে সে পাস করে দেবে ইররটাকে, ঠিক আছে, বা মেসেজ আকারে দেখা দিবে। তো আর ফাইনালি হচ্ছে যে ফাইনালি এখানে এক্সেপশন হোক বা প্রোগ্রামে কোনো সমস্যা হোক বা না হোক, সে ফাইনালি এটা থ্রুতে সে এক্সিকিউট করবেই, ঠিক আছে। আর থ্রো, থ্রো কিওয়ার্ড ইউজ টু থ্রো অ্যান এক্সেপশন, মানে আমি যদি কোনো একটা এক্সেপশন থ্রো করতে চাই, মানে এখানে কি করছে, এখানে হচ্ছে জাস্ট এটাকে প্রিন্ট করে দিচ্ছি এখানে, কিন্তু আমি যদি এখানে প্রিন্ট না করে সেটাকে যদি আমি কোনো জায়গায় থ্রো করে দিতে চাই বা আরেক জায়গায় আমি দেখাই দিতে চাই, আমি এখান থেকে আমি ওই জায়গায় পাঠিয়ে দিব, সেই ক্ষেত্রে আমি থ্রো কিওয়ার্ডটা ইউজ করব। আর থ্রোস কিওয়ার্ড ইউজ টু ডিক্লেয়ার এক্সেপশন, মানে থ্রো হচ্ছে এক জিনিস আর থ্রোস হচ্ছে আরেক জিনিস। থ্রোস হচ্ছে কি, আমি এক্সেপশনটাকে বলে দিচ্ছি যে ওই এক্সেপশনটা কি ধরনের, সেটা কি ইনপুট আউটপুট রিলেটেড এক্সেপশন, অ্যারিথমেটিক রিলেটেড এক্সেপশন সে এখানে হবে। তো আমরা এই তিনটে চারটা জিনিস আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। আপনি জাস্ট এই জিনিস, এই জাস্ট হায়ারার্কিটা একটু ভালো মতন দেখবেন, যে ইনপুট আউটপুট এক্সেপশন এই তিনটাকে কেন বলা হচ্ছে, যে কম্পাইল টাইম, রান টাইমের যে এক্সেপশন এটা, এবং হচ্ছে যে ইরর, এই দুইটাকে মিলে কেন আনচেকড এক্সেপশন বা রান টাইম এক্সেপশন বলা হচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু কনসেপ্টের মাথায় ঢুকাই নেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে। স্যার আমরা যদি স্যার ওই এক্সেপশনের ক্ষেত্রে হ্যাঁ, ক্যালকুলেটরের ভিতরে আমরা যদি নির্দিষ্ট করে বলে দিই যে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, তো হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কি মেমোরি এফিশিয়েন্ট থাকে? ইন্ডেক্স আউট বাউন্ড আপনি ক্যালকুলেটরের ক্ষেত্রে মানে কখন বলবেন? সাপোজ আমার মনে হচ্ছে যে এরকম একটা এরর আসতে পারে, তখন যদি আমরা বলে দিই নির্দিষ্ট ভাবে, না, মেমোরি তাহলে কি ইফিশিয়েন্ট আসলে ওইটার জন্য না। মেমোরি ইফিশিয়েন্ট হচ্ছে যে আপনি যখন মানে যত বেশি অবজেক্ট ক্রিয়েট করবেন, অবজেক্টের ইউজেসটা যত বেশি কমাবেন বা যত ইফিশিয়েন্ট ওয়েতে আপনি ইউজ করবেন, হ্যাঁ, মানে আমরা মেমোরি কখন বেশি ইউজ হয়, যখন হচ্ছে শুধু অবজেক্ট মানে অনেকে যখন জাভা প্রোগ্রামার, জাভা না মানে অ্যান্ড্রয়েডে যখন ফার্স্টে যখন সবাই কাজ করে, জাভা ধরেন সে জানে না, তখন সে কি করে, শুধুমাত্র অবজেক্ট ক্রিয়েট করে, অবজেক্ট ক্রিয়েট করে, অবজেক্ট ক্রিয়েট করে। এই অবজেক্ট ক্রিয়েটের থ্রুতে থ্রুতে কি হচ্ছে, মেমোরিতে জায়গা নিচ্ছে। মানে মেমোরিতে জায়গা কখন নিবে, যখন কোনো কিছু আমরা ক্রিয়েট করতেছি নতুন করে, এবং সেটার জন্য মেমোরিতে কোনো জায়গা লাগছে, তখন সে জায়গা নিচ্ছে। আর এক্সেপশনটা হচ্ছে যে কি, এক্সেপশন হচ্ছে যে যদি কোনো অ্যাবনর্মাল কন্ডিশন ঘটে প্রোগ্রামের মধ্যে চলার সময়, ঠিক আছে, প্রোগ্রামটা যেন মানে সেই এটা যেন হুট করে যেন বন্ধ না হয়ে যায় কোনো মেসেজ ছাড়া,
হ্যাঁ, সে একটা মেসেজ শো করাই দিবে, হ্যাঁ, যে তোমার আসলে সমস্যাটা হচ্ছে যে এই জায়গায়, তুমি এই জায়গাটা ঠিক করো। তখন সেই ইউজারটা ইন্টারেক্ট হইতে সে বুঝতে পারছে যে আসলে আমার সমস্যাটা হচ্ছে যে এই জায়গায়, ঠিক আছে, তখন সে ওই জায়গাটা ঠিক করলো। এক্সপ্রেশন হ্যান্ডেলিং হচ্ছে যে আপনি প্রোগ্রামের মধ্যে আমাকে টাইপ করতে বলছেন সংখ্যা টাইপ করার জন্য, কিন্তু আমি লিখছি হচ্ছে আমার নাম। সেই ক্ষেত্রে আপনি কি একটা এক্সেপশন থ্রো করে দিবেন যে তুমি এটা আসলে ভুল করছো, তুমি এখানে তোমার নাম না দিয়ে একটা সংখ্যা দাও, ঠিক আছে। তো ওই এক্সেপশন হ্যান্ডলিং এ আপনার মেমোরি এফিসিয়েন্টের চাইতে হচ্ছে যে ইউজার মানে কি বলবো, ইউজেসটা আপনার যে সহজে বুঝতে পারে হ্যাঁ আসলে। সহজে যেন বুঝতে পারে, এবং হচ্ছে যে প্রোগ্রামটা যেন অ্যাবনর্মালি হুট করে যেন বন্ধ না হয়ে যায়, ঠিক আছে। মানে আমাদের আগে যেটা হয়তো কোনো কোড করার সময় যদি কোনো ইরর থাকতো, হুট করে প্রোগ্রামটা ইয়া করার ফলে দেখা যাচ্ছে পুরো অ্যাপসটাই বন্ধ হয়ে যেত, কিন্তু এখন আসলে ওইভাবে হয় না। এখন হচ্ছে যে সেই ইররটা থ্রো করে দেয় বা শো করায় দেয়, ঠিক আছে, যে আসলে এই জন্য সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। তো এক্সেপশন নিয়ে আমি নেক্সট ক্লাসে আরো ডিটেলস বলবো। জাস্ট হচ্ছে যে আপনারা আহ এই এই হায়ারার্কিটা জাস্ট একটু বুঝেন তাইলেই হবে। আমি এগুলো নিয়ে আর একটু ডিটেলস বলবো, হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার, ওকে, আমরা একটু এগুলো দেখে আসবো। আর আমি থিওরিটা একটু বেশি দিচ্ছি বলে আপনাদের কি মানে কোনো খারাপ লাগছে বা এরকম কিছু বলতে পারেন, কারণ না, হচ্ছে যে আমি দুইটা জিনিস আমি দেখি, মানে মানে আমার শেখার ক্ষেত্রে আসলে আমি যেভাবে শিখি, আমি প্রথমে হচ্ছে যে পুরা যে কোনো কিছু ফার্স্টে হচ্ছে রিডিং